পিয়াস আমার হাত দুটো ধরে মলম লাগাতে লাগলো। পিয়াসের ছোট মানুষ, তাই আমি এতে বাধা দিতে পারছিলাম না। তবে বিষয়টা আমি অনুধাবন করতে পারছি না যে পিয়াস এ কাজ কেন করেছে। সত্যি পিয়াস আমাকে বড় বোনের চোখে দেখে এমন করেছে, নাকি এতে অন্য কোনো কারণ? পিয়াসের আবেগী বয়স, যা ইচ্ছা তার মনে আসতেই পারে। আমি বিষয়টাকে ইতিবাচক নেতিবাচক দুইভাবে ভাবতে গিয়ে যেন মাথাটা ঘুরেই যাচ্ছে আমার। নেতিবাচক ভাবনাটা মিথ্যে হলেও নিজেকে আমার বড্ড অপরাধী মনে হবে পিয়াসের এমন ভাবায়। আবার সত্যি হলে গল্পের মোড় যাবে অন্য মোড়ে। আপাতত আমার খারাপ লাগছে এমন ভাবতে, তাই এত ভাবনায় মন দিলাম না। বিষয়টা আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। পিয়াস হাতে মলম লাগাতে লাগাতে বলল, এই মলমটা পুরা হাতের জন্যই অনেক উপকারী, একদম জ্বালা কমে যাবে দেখবে। আমার যখন বাইকে সিলিন্ডারে লেগে পা পুড়ে গিয়েছিল তখন এই মলমটা ডাক্তার আমাকে দিয়েছিল। আর কিছু মনে করো না, আমি তোমাকে তুমি করে বলছি। আমার বড় বোনও আমি তুমি করেই বলি। পিয়াসের কড়া কি আর আমার খারাপ লাগছে না। তবুও কড়া গলায় জিজ্ঞাসা করলাম, আমি হাত পুড়েছি তুমি জানলে কি করে? আমাকে কি তুমি ফলো করো? পিয়াস মলম লাগানো শেষ করে ঢোক গিলতে গিলতে বলল, আমার বেডরুম থেকে তোমার রান্নাঘর দেখা যায়, ওইখান থেকে দেখছিলাম। আর শোনো, তোমাকে এখন রান্না করতে হবে না, আমি রান্না করে দিয়ে যাচ্ছি, দাঁড়াও। তুমি এতটুকু বাচ্চা, তুমি কি রান্না করবে? পাগলের প্রলাপ কম করো, যাও বাসায় যাও। পিয়াস মাথার চুলগুলো এক মুঠ ধরে নিল, তারপর পরক্ষণে ছেড়ে দিয়ে বলল, আমি পাগল না, বড্ড পাগল। ছোট হতে পারে, তবে গুণ আছে অনেক। আমি রান্না তোমার থেকে ভালো পারি। দাঁড়াও না, আমি রান্না করি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। পিয়াস অনুমতি তোয়াক্কা না করে দরজা দিয়ে ঢুকে রান্নাঘরে প্রবেশ করলো। আমি বেগুন ইলিশ কুটে রেখেছিলাম, বেগুন ইলিশ রান্না করবে তাই। সাথে সবজি কুটে রেখেছিলাম আর মুরগির মাংস। পিয়াস বেশ স্বাভাবিকভাবে পড়ে যাওয়া ভাতের পাতিলটা তুলল। যতটুকু ভাত উপর থেকে নেওয়া যায় ততটুকু নিয়ে তার পরিপক্ক হাতের মাপ গেলে ভাতের পাতিলটা আগুনে একটু ছ্যাঁকা দিয়ে তুলল। তারপর একে একে করে বেগুন, সবজি আর মুরগির মাংস রান্না করলো। আমিও এত দ্রুত রান্না করতে পারতাম না যতটা না সে করেছে। বোঝাই যাচ্ছে সে রান্না বেশ ভালোই পরিপক্ক। রান্না শেষে আমার দিকে তাকিয়ে ভুরু কুচকে ইশারা করে বলল, আমি কি ভালো রান্না করতে পারি নাকি কোনো সন্দেহ আছে এখনও? আমি কিছুটা মুচকি এসে উত্তর দিলাম, আলবাত পারো। আচ্ছা পিয়াস, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? পিয়াস হালকা গলায় উত্তর দিল, মায়ার টানে। মায়ার টান খুব খারাপ পিয়াস, বেশি বাড়িও না, টান বেড়ে গেলে আবার পরিত্রাণ পাওয়া ভীষণ কষ্ট হয়ে যাবে। সম্পর্ক যেন এখানেই থাকে, তিক্ততা না আসে। তুমি ছোট, ভুল করতেই পারো, তবে আমি বড়, আমি তো আর ভুল করব না। আবেগ আমাকে গ্রাসও করতে পারবে না, বরং আমি তোমার ভুলটা শুধরে দিতে পারবো, পরামর্শ দিতে পারবো। পিয়াস মোলায়েম সুর কানে আসলো, তুমি না হয় ভুল করলে শুধরে দিও, আমি এমন কিছু করব না, বিশ্বাস রাখতে পারো। আমরা কি ভালো বন্ধু হতে পারি? আর শোনো, বিকালে আমাদের বাসায় যেন একসাথে লুডো খেলবেন। বাসায় কয়জন? তিন হওয়ায় লুডো খেলা তেমনটা জমে না, তুমি থাকলে 4জন মিলে লুডো খেলা হবে। আচ্ছা শোনো, আমি এবার গেলাম, পড়াশুনো করতে হবে, পরে আবার আসবো। কথাগুলো একদম বলে হনহন করে বের হয়ে গেল। আমি পেছন পেছন বের হয়ে কিছু ডেকে বললাম, এত কষ্ট করে রান্না করলে খেয়ে যাও। সে হাঁটার গতি বাড়িয়ে দিলে দরজা খুলতে খুলতে জবাব দিল, তুমি খেলেই হবে। আমি আর পিছু ডাকলাম না, তবে ছেলেটার পাগলামি আমার মন্দ লাগছে না, একটু না, বেশ নাছোড়বান্দা বটে। আমি চুপ করে কিছুক্ষণ বসে রইলাম, তারপর নুহাসকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম, দুপুরে খেতে আসবে কিনা। উত্তরে সে বলল, আস্তে আস্তে 3টা বাজবে। আমিও তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 3টে গাড়ি গড়িয়ে 4:30 বাজতে লাগলো। মহাশয়ের তো আসার নাম নেই। আমি পুনরায় কল দিয়ে জিজ্ঞাসা করলাম, সে কখন থেকে না খেয়ে অপেক্ষা করছে, আপনি কখন আসবেন? অপর পাশ থেকে জবাব আসলো, না খেয়ে বসে থাকতে কে বলেছে? আর আমি এখানে প্রেশারে আর আসতে পারিনি, তাই এখন থেকে খেয়ে নিয়েছো, তুমি খেয়ে নাও। মনমরা গলায় উত্তর দিলাম, একটাবার কল করে তো জানাতে পারতে। রাগী গলার জবাব কানে আসলো, মুমু তুমি বড্ড বেশি বাচ্চামো করো। আমি তো বসে নেই সারাদিন তোমাকে কল দেওয়ার জন্য, এখানে অনেক প্রেশার, এগুলো তো তোমাকে বুঝতে হবে। ফোনটা কেটে গেল। না চাইতে আমার চোখ দিয়ে অভিমানের জল গড়িয়ে পড়ল। খাওয়ার ইচ্ছেটা যেন মরেই গেল। নিজেকে কোনো রকম সংযত করে চোখের পানি মুছে সোফায় হেলান দিয়ে বসলাম। কলিং বেলটা বেজে উঠলো, চোখটা খোলা, দরজাটা খুললাম। পিয়াস তার হাতের মগটা এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য স্পেশাল করে বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে জানি কেমন হয়েছে। আর সন্ধ্যায় আমাদের বাসায় এসো, লুডো খেলবে একসাথে। আমি মগটা হাতে নিয়ে কথা না বাড়িয়ে দরজা লাগিয়ে রুমে আসলাম। কফিতে চুমুক দিয়ে বুঝলাম পিয়াস বেশ ভালোই রান্না দক্ষ। কফিটা না অনেক ভালো হয়েছে। মজা করে কফিটা খেলাম, কিছুটা হালকা লাগছে। মান অভিমানের পালা শেষ করে খেতে বসলাম। শুধু শুধু নুহাসের উপর রাগ করে নিজের পেটকে কষ্ট দিয়ে লাভ নেই, কারণ নুহাস এর আগের কোনো মর্মই বুঝবে না। তবে হাতটা বেশ জ্বলবে, তাই
হাত দিয়ে খেতে গেল, তাই চামচ দিয়ে খেতে নিলাম। রান্না বেশ ভালো হয়েছে। আমি রান্না করলেও এত মজা হতো না। কোনো রকম খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখ দুটো যেন ঘুমের রাজ্যে নেমে এসেছে। মানুষ বলে কফি খেলে নাকি ঘুম হয় না, তবে আমার আবার উল্টোটা হয়। চা কফি খেলে দ্রুত ঘুম চোখে ঝুঁকে বসে। মানুষ আজব নাকি আমি আজব বুঝতে পারি না। কলিং বেলের বারংবার আওয়াজ কানে আসতে লাগলো, তবে চোখ খুলতে পারছি না ঘুমে। অনেকক্ষণ কসরত করে চোখ খুলে লক্ষ্য করলাম রাত 10টা বেজে গেছে। ভেবেছিলাম সন্ধ্যায় পিয়াসদের বাসায় গিয়ে লুডো খেলবে, তাও হলো না। দরজায় কে এসেছে কে জানে। পিয়াস নাকি নুহাস বুঝতে পারছি না। দ্রুত বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগোলাম। এপাশ থেকে জোরে বলে উঠলাম, কে? মুমুয়া। আমি, খোলো। বুঝতে পারলাম নুহাস এসেছে। দরজা খুলে দিলাম। নুহাস রুমে ঢুকে কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খেতে দিতে বলল। আমি টেবিলে খাবার গরম করে সাজিয়ে দিলাম। নুহাস বসে খেতে লাগলো। এদিকে নুহাস আমাকে খেতে বলবে সে আশায় দাঁড়িয়ে না থেকে নিজেও খেতে বসলাম। তবে হাত পুড়ে গেছে দেখে তাই চামচ দিয়ে খেতে লাগলাম। নুহাস বিষয়টি একটাবারও লক্ষ্য করলো না, একটাবারও জিজ্ঞাসা করলো না তোমার হাতে কি হয়েছে, চামচ দিয়ে খাচ্ছ কেন। কেন জানি না নুহাসের এই ছন্নছাড়া ভাবটা আমি নিতে পারছিলাম না। আমি নুহাসকে চাচ্ছি একরকম, তবে পাচ্ছি অন্যরকম। বুকে যেন পাথর এসে বসে রয়েছে মনে হচ্ছে। খাওয়া শেষ হলো কোনো রকম। আমি চুপচাপ খাটে শুয়ে রইলাম। ভাবতে পারিনি কিছুক্ষণ পর আমার সাথে এমন কিছু হবে যা আমার চাওয়া ছিল না। নুহাস আমার উপর ঝাঁপিয়ে উঠল ভালোবাসার দাবি নিয়ে, অথচ সে একবারও আমার এতে সায় আছে কিনা বা আমার শরীর ভালো কিনা জিজ্ঞাসা করার তোয়াক্কা করলো না। মেয়েদের যে একটা ইচ্ছে থাকে সে বিষয়টা হয়তো তার জ্ঞান নেই, হয়তো থাকবেই বা কী করে। মেয়ে মানুষ কেবল ভোগের পণ্য, মনে হলেও ভোগ করবে আর ঝাঁপিয়ে পড়বে, স্বার্থ ফুরিয়ে গেলে ছেড়ে দিবে। আমি কিছুটা অস্বস্তি নিয়ে তাকে আর্জি জানালাম, নুহাস আজকে আমার ইচ্ছে নেই, শরীর ভালো নেই, হাতে প্রচুর ব্যথা, আজকে আপাতত থাক। আমি যেমন তোমাকে কালকে তোমার মতো থাকতে দিয়েছি, তুমি আজকে আমার মতো থাকতে দাও। আমার একটু ফ্রেশ ঘুম দরকার, শরীরটা ভীষণ দুর্বল। নুহাস আমার বাধা মানল না এবং রাগে গজগজ করে উত্তর দিল, কালকের জন্য কি আজকে শোধ নিচ্ছ নাকি? দেখো মুমু, তোমার উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আর এটা তোমার হক। আমি আর বাধা দিলাম না। যে মানুষ বুকে মাথা রেখে উপভোগ করতে জানে কিন্তু বুকের ভেতরে হাহাকার বুঝতে জানে না, তাকে বলে আর কি লাভ হবে? বরং অনন্য রোদন ছাড়া কিছুই হবে না। আমি চুপ হয়ে রইলাম। নুহাস আমার সাথে মিশে গেছে, তবে এতে আমার কষ্টটা বেশি হচ্ছে। হাত দুটো যখন চেপে ধরছিল আমি শুধু দাঁত কামড়ে দিয়ে চোখের জল ফেলছি, কারণ হাতের পুরা জায়গায় ব্যথার প্রখরতা নুহাসের বোঝার ক্ষমতা নেই। সকালটা শুরু হলো আজানের ধ্বনি কানে আসতে গোসল করে নামাজে দাঁড়ালাম। মোনাজাতে দুহাত তোলার সময় লক্ষ্য করলাম হাত দুটো লাল হয়ে গেছে, জ্বালাতেই আছে। মোনাজাত ধরে কোনো কিছুই বলতে পারছিলাম না, শুধু চোখ গড়িয়ে পানি পড়ছিল। এতটা যন্ত্রণা হয়তো এর আগে আমার লাগেনি। কেন কাচ্ছি, কী কারণে কাচ্ছি সেটা ব্যাখ্যা হয়তো আল্লাহর দরকার পড়বে না, কারণ তিনি অন্তরের সব কথা জানেন, তিনি বোঝেন আমার চোখের জলের কারণ। তাই মোনাজাতে অনেকক্ষণ কেঁদে নিলাম। তারপর রান্নাঘরে গেলাম। কালকের রান্নাটা পিয়াস করে দিয়েছি, এখন তো আর কেউ নেই যে রান্না করে দিয়ে যাবে। পিয়াসের দেওয়া মলমটা হাতে মাখিয়ে নিয়ে রান্না বসালাম। বেশি কিছু না, খুব সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করলাম। এছাড়া উপায় নেই, এ হাত দিয়ে রুটি বানানো অসম্ভব। আর নুহাস সকালে খাবার খাবে না, তাই বুদ্ধি করে খিচুড়ি রান্না করছি। এই খিচুড়ি রান্না শেখার পেছনে আরেকটা বিরাট কাহিনী আছে। হোস্টেলে যখন প্রথম যাই তখন সেখানকার রান্না আমার একদম ভালো লাগতো না, তাই প্রায় সময় বাইরে থেকে খিচুড়ি এনে খেতাম। হোস্টেলের পাশে একটা খিচুড়ি রান্নার দোকান ছিল, নাম ছিল নয়ন মামার মজার খিচুড়ি। সত্যি বলতে মামার খিচুড়ি বেশ মজারও ছিল। হুট করে মামার দোকান বন্ধ করে গ্রামে চলে যায়। এরপর আমি পড়ি ভীষণ বিপাকে। তখন নয়ন মামার খিচুড়ির স্বাদকে কেন্দ্র করে আমি আবিষ্কার করে ফেললাম মুমু আপার মজার খিচুড়ি। যদিও রান্না জানি না, তবে হোস্টেলে যেদিন আমি খিচুড়ি রান্না করতাম সেদিন সবাই আমার খিচুড়ি খাওয়ার জন্য লাইন ধরতো। তাই এই খিচুড়ি রান্নায় বেশ পারদর্শী হয়ে পড়ি। আর রান্নাটা বেশ মজার। প্রথমে চাল, কয়েক পদের ডাল একসাথে নিয়ে এতে পরিমাণ মতো সবজি, মাংস সিদ্ধ, যা মন চায় তাই দিয়ে সকল ধরনের মশলা দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে যখন পানি শুকিয়ে আসবে তখন একটা ডিম ভেঙে দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ ভাপ দিতে হবে। ভাপ দিলে খিচুড়ি আঠালো একটা ভাপ না আসে, যা খেতে অনেক মজা লাগে। যাই হোক, খিচুড়ি রান্না শেষ করে একটু শুকনো মরিচ ভেজে নিলাম। খিচুড়ি খাবো, সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাবতেই জিভে জল চলে আসে। আমি রান্না শেষে খিচুড়ি বাটিতে নিয়ে টেবিলে রাখলাম। ততক্ষণে নুহাস উঠে পড়েছে। যে তৈরি হতে হতে আমি তার প্লেট সাজিয়ে রাখলাম। নুহাস টেবিলে এসে বলল, এখন নুহাস আর খেতে বসতে বলবে এ আশা রাখি না, তাই কষ্ট হয় না। তাই নিজেই বসে পড়লাম। নুহাস চুপচাপ খেয়ে নিল। একটু তো আশা করলেও মিথ্যে প্রশংসা করবে যে মুমু তোমার হাতে খিচুড়ি তো ভীষণ মজা, তবে আশায় যেন সে গুড়ি বালি। নুহাসের কাছে এমন আশা আর করা
ভীষণ বোকামি। খাওয়া শেষে সে তার কাজে চলে গেল। আমি রুমে বসে সোফায় হেলান দিয়ে রইলাম। নিরাশা একটা জীবন পার করতে মোটেও ভালো লাগছে না। একটু কেয়ার তো আশা করতে ইচ্ছে করে। ছোট ছোট বিষয়গুলি ভাববার মতো ক্ষমতা কেন নুহাসকে আল্লাহ দিল না তাই ভাবছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। কে আর আসবে? পিয়াস নিশ্চয়। যা ভাবলাম সেটাই, হাতে কফির মগ। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো, তোমার জন্য বানালাম। আমার আবার সকাল বিকেল কফি খাওয়ার অভ্যাস, তাই আমি যখন খাই তোমার জন্য নিয়ে আসি। আর গতকাল লুডো খেলতে গেলে না কেন? শরীর ঠিক আছে নাকি নেই? আর হাতের কি অবস্থা দেখি? ঠিক করে মলম দিচ্ছে তো? ছেলেটা যখন কথা বলে এক নাগারে বলেই চলে গেল। আমি শুধু শুনলাম। পিয়াস থেমে গেল। আমি কফিতে চুমুক দিয়ে বললাম, হাতের আগের থেকে ভালো বলা যায়। আচ্ছা পিয়াস, খিচুড়ি খাও? পিয়াস মাথা নেড়ে সম্মতি দিল। তারপর আবার বলে উঠলো, কেন বলো তো, সকালে কি খিচুড়ি রান্না করেছো নাকি? হুম। তাহলে তো খাওয়াই যায়। আচ্ছা মুরগির মাংসের তরকারি আছে না? হুম। থাকবে না কেন? তাহলে খিচুড়ি নিয়ে আসো, আমি খাই। আমি হেসে উত্তর দিলাম, বাইরে দাঁড়িয়ে খাবে? ঘরে আসো। পিয়াস ঘরে আসলো। আমি ওকে খিচুড়ি আর মুরগির মাংস তরকারিটা দিলাম। সে খিচুড়ি মুখে নিয়ে বললো, বাহ, খিচুড়ি রান্না তো তুমি বেশ এক্সপার্ট। রান্নাটা মজা হয়েছে। মোমো, তুমি বরং আমাকে তোমার এই খিচুড়ি রান্নাটা শিখিয়ে দাও। আমি হাসতে হাসতে বললাম, নাছোড়বান্দা বড্ড তুমি। আমাকে তুমি বাকি রান্না শিখিও। আমি এ এক খিচুড়ি রান্না ভালো পারি। বলা চলে মুমু আপার মজার খিচুড়ি। এছাড়া বাকিগুলোতে একদম জিরো। তুমি তো মাশাআল্লাহ বাকি সব ছেলে হয়েও ভালো পারো। পিয়াস বেশ জোরে হাসলো। মুমু আপার খিচুড়ি আসলেই মজার। তা দুপুরে কি রান্না করবে আজকে? তোমার ভাইয়া যা বাজার পাঠাবে তাই রান্না করবো। আচ্ছা পিয়াস, তোমার গার্লফ্রেন্ড নেই? প্রশ্নটা করে আমি কেমন আনমনা হয়ে গেলাম। কেনই বা তাকে এ প্রশ্ন করলাম তাও জানি না। পিয়াস হাসিতে যেন আনমনা মনে নড়ে উত্তর দিল। পিয়াস হাসতে হাসতে উত্তর দিল, তুমি কি যে বলো না, আমার হবে প্রেম? এখানে মেয়েদের যা ডিমান্ড, আর আমাকে তো দেখছেন কেমন। যাকে ভালো লাগে তার জন্যই করতে থাকি। মেয়েরা এটাকে দুর্বলতা ভেবে মাথায় চড়ে বসে। যার দরুন অনেককে পছন্দ হলো, পছন্দ আর প্রেমটা গড়েনি। তুমি ভাইয়ার আগে কখনো প্রেম করেছো? আচ্ছা তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি একটু জোরে হেসে উত্তর দিলাম, হ্যাপিলি অ্যারেঞ্জ ম্যারেজ। তুমি অনেক হ্যাপি তাই না? হুম, অনেক। আচ্ছা এত বকবক করো না তো, চটপট খাওয়া শেষ করো। পিয়াসার কথা বাড়ানো না। খাওয়া শেষে আমার দিকে বিনয়ের সাথে তাকিয়ে বলো, মুমু আপার খিচুড়ি খাওয়ানোর জন্য ধন্যবাদ। আর বাসায় যেও বিকালে, লুডো খেলবো। আর দুপুরে কষ্ট করতে হবে না। বাজার আসলে আমাকে কল দিও, আমি এসে রান্না করে দিয়ে যাবো। খিচুড়ি খাইয়েছো এইটুকু তো তোমার জন্য করতেই পারি। আর তোমার অনেক মুড সুইং হয় বুঝতে পারি, কারণ ফুসফাস রেগে যাও। থাক, এখন আর কথা বাড়ালাম না, পরে আবার আসবো। পিয়াজ চলে গেল। ছেলেটার সাথে কথা বলতে খারাপ লাগে না, ভালোই সময় কেটে যায়। দুপুর হয়ে গেল, কাকা এসে বাজার করে দিয়ে গেল। মোবাইলটা নিয়ে ভাবতে লাগলাম পিয়াসকে কল দিয়েবো কিনা। বেশ কিছুক্ষণ ভেবে কল দিতে যাব, এমন সময় মোবাইল স্ক্রিনে কিছু একটা চোখে পড়ে বিস্মিত হলাম। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতে লক্ষ্য করলাম, হ্যালো আমি পিয়াস। ভেবো না নাম্বার কিভাবে জোগাড় করেছি। জোগাড় করে নিয়েছি। একটু আগে কাকা এসে বাজার দিয়ে গিয়েছে, খেয়াল করলাম। আমি জানি তুমি আমাকে নিজে নিজে থেকে মেসেজ করবে না, তাই আমি করলাম। আমি কি আসবো রান্না করতে? পিঁয়াজের মেসেজটা দেখে ভালোই বিস্মিত হলাম। ছেলেটা এত খেয়াল রাখছে আমার, যা রীতিমতো বিস্ময়কর। চুপচাপ বসে রইলাম কতক্ষণ ভ্যাবলার মতো। তারপর মেসেজের রিপ্লাই দিলাম, এসো, এসে রান্না করে দিয়ে যাও। আমার হাতের অবস্থা তেমন ভালো না, তুমি বরং এসে রান্না করে দিয়ে যাও। মেসেজটা ডেলিভার্ড হওয়ার মিনিট দুয়েক পরের মধ্যে পেঁয়াজ চলে এলো। পেঁয়াজ এসে মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞাসা করলো, ভাইয়া কি বাজার পাঠিয়েছে? আমি মোলায়েম কণ্ঠে উত্তর দিলাম, এই তো গরুর মাংস, আর কিছু পাঠায়নি। গরুর মাংস আর ডাল রান্না করে হবে। আচ্ছা দাঁড়াও, আমি আগে মাংসগুলো ঠিকমতো কেটে নিই। ছুরি আছে তোমার বাসায়? তোমাকে কষ্ট করে ছুরি দিয়ে কাটতে হবে না, আমার বটি আছে, বটি দিয়েই কেটে দিচ্ছি। কথাটা বলে বটি দিয়ে মাংসগুলো ছোটো ছোটো করে টুকরো কেটে নিল। তারপর পিঁয়াজ সেটা ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিল। এরপর গল্প জুড়ে দিল। ছেলেটা ভীষণ কেয়ারিং তো বটে, তার উপর বকবকও বেশি করে। আমার আবার এসব বকবক শুনতে খারাপ লাগে না। বকবক এক পর্যায়ে সে বলে উঠলো, নুহাস ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? খুব বেশি না। কেন বলো তো? তাহলে তো বলা চলে তুমি নতুন নতুন বউ হয়ে এত মলিন থাকো কেন? সাজগোজ করো না কেন? আমি তো জানতাম নতুন বউরা অনেক সাজগোজ করে জামাইকে দেখায়। আমি একরাশ নিঃশ্বাস ছেড়ে জবাব দিলাম, তোমার ভাইয়ের কি এত দেখার সময় আছে নাকি আমি সেজেছি কিনা? সারাদিন তো চোর ডাকাত নিয়ে থাকে, আর ওদের সাথে থাকতে থাকতে ওর বিচার করতে করতে তোমার ভাইয়ের মন পাথর হয়ে গেছে। এখন মনে আবেগ কাজ করে না। তুমি মনে হয় অনেক আবেগী। আবার দীর্ঘশ্বাস আছড়ে পড়লাম। মোলায়েম গলায় জবাব দিলাম, আমি আবেগী না করলে বড্ড অভিমানী। জানো পিয়াস, তোমার ভাইয়ের একটা সমস্যা হলো, অভিমানগুলো বুঝতে পারে না। আমি অভিযোগ না করলেও ভীষণ অভিমান করতে জানে, কিন্তু আমার হাসির মুখের আড়ালে যে অভিমানগুলো চাপা পড়ে যায়। অতি আবেগীরা অভিমানী হয়। তবে একদিন শাড়ি পরে ছাদে যেও, আমাকে কল দিও, আমি তোমার ফটোগ্রাফের দায়িত্ব নিবনি। আচ্ছা ঠিক আছে, এবার বকবক থামো।
পেঁয়াজ চুপ হয়ে গেল। গরুর মাংসের একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। পেঁয়াজ আরও কিছুক্ষণ মাংসটা কষাতে দিয়ে তাতে ঝোল দিল। পাশাপাশি চুলায় ততক্ষণ ডাল হয়ে গেছে। ডালের পর ভাতও বসিয়ে দিয়েছে। ডাল, মাংস আর ভাত রান্না করতে সময় বেশি লাগেনি। রান্না শেষে পেঁয়াজ আর বেশিক্ষণ থাকলো না, বাসায় চলে গেল। দুপুরে নুহাস এসে খেতে গিয়েছে। আমিও খেয়ে নিয়েছি। বিকেলবেলায় একটা সুন্দর জামা পরে পেঁয়াজদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আন্টির সাথে কথা হবে আর তার বোন মিথির সাথে পরিচয় হবে। মিথি পিয়াসের বড় বোন। পিয়াস আর আন্টির মুখে কেবল নাম শুনেছি, দেখা হয়নি। পিয়াস আর আন্টির বাসায় থাকলেও মিথি এখনও আসেনি। আসলে পরিচয় হয়ে যেত। বিকাল 5টা। গরমটা একটু কমেছে এখন। ঢাকায় রোদের যে দাবদাহটা ঠিক দুপুরে ঠিক আজাব মনে হয়। মনে হয় জাহান্নামের আগুনে আছি। জানি না জাহান্নামের আগুন কত প্রখর, তবে এই আগুন সহ্য করতে যে নাজেহাল অবস্থা। পরকালে কি হবে কে জানে। ভুলের উপর ভুল, তার পাপের উপর পাপের করেই যাচ্ছি। দিন শেষে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। পিয়াসের বাসার সামনে গিয়ে কলিং বেল ধরলাম। পিয়াসের বোন মিথি দরজা খুলল। আমাকে দেখে হেসে বলে উঠল, মুমু আপু তাই না? বা বুঝলে কি করে? আমাকে তো আগে দেখেনি। দেখতে হবে না, পিএস তো সারাদিন আপনার কথা বলে। ওর মুখে বর্ণনা শুনে আন্দাজ করে নিয়েছি। ও তো আপনার খিচুড়ির এত প্রশংসা করেছে, কি বলবো। আমি হাসতে হাসতে জবাব দিলাম, ও একটু পাগল টাইপের, যা বুঝলাম। তুমি আমাকে তুমি করে বলো, আপনিটা বেশ বেমানান লাগছে। মিথি মুচকি এসে জবাব দিল, তা বলা যাবে, সমস্যা নেই। তুমি ভেতরে আসো, বাইরে দাঁড় করিয়ে কথা বলছি। পিয়াস বলছিল তুমি আজকে আমার সাথে লুডো খেলতে। তুমি ভেতরে এসো, আমি মাকে ডেকে আনছি। আমি মিথির কথায় ভেতরে গিয়ে বসলাম। মিথির রুমের দিকে এগুলো আন্টিকে ডাক দিতে। এর মধ্যে পিয়াস হাজির। আমাকে ভালো করে দেখে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তুমি দাঁড়াও, সবার জন্য কফি করে নিয়ে আসি। তারপর একসাথে কফি খাবো আর লুডো খেলবো। জোড়া জোড়া হয়ে খেলবো, আমি আর তুমি। আর একদলে মা আর মিথি আপু একদলে। তা হবে না, আমি আর মিথি। আর একদলে আন্টি আর তুমি একদলে থাকবে। দেখবে কে জিততে। তোমাকে তো আমি হারাবই। দাঁড়াও তুমি, আমি কফি নিয়ে আসি। এখন কি আমাকে বসা থেকে দাঁড়াতে হবে? আরে বোকা, এ দাঁড়ানো সে দাঁড়ানো না, তুমি বসো, আমি আসছি। পিয়া ছুটে গেল রান্নাঘরের দিকে। ততক্ষণে আন্টি আর মিথি এসে গল্প জুড়ে দিয়েছে। আন্টি আর মিথির কথা শুনে বুঝতে পারলাম পিয়াস আমার ব্যাপারে অনেক কিছু বলেছে। আর তার সবচেয়ে বড় কথা, মিথিও বেশ মিশুক, আমার সমবয়সী বলা চলে। তাই মিথির সাথে আমার বেশ ভালোই ম্যাচ হয়ে গেল। একটু স্বস্তি লাগছে ওর মতো একটা মেয়ে পেয়ে। অনেক কথাই না বলা কথা থাকে, যা বলার জন্য একটা বান্ধবী দরকার হয়, আর আমি সেটা মিথির মধ্যে পাচ্ছি। অল্প সময়ে বেশ মিশে গেলাম তাদের সাথে। পিয়াস কফি নিয়ে হাজির। লুডুর পসরা সাজানো হলো। পিয়াস আর মা একদলে আর আমি আর মিথি একদলে। কফিতে চুমুক দিয়ে খেলা শুরু করলাম। অনেকদিন পর এভাবে লুডো খেলছি, বেশ ভালোই লাগছে। আগে বোনরা একসাথে হলে লুডো খেলতাম, আর এখন সেটা হয়ে ওঠে না। কারণ এক একজনের এক এক নগরের বাসিন্দা। লুডো প্রথম ধাক্কায় ছক্কা তোলা বেশ কঠিন। এ ছক্কা তুলতে গিয়ে 1000বার কানা শূন্য উঠবে। লুডুর ঘুড়িটা যেন সব বোঝে। যাক, অবশেষে পিয়াসের মায়ের প্রথম ছক্কা ওঠায় প্রথমে ছক্কার সূচনা হলো। আমি অনেকবার চেষ্টা করেও ছক্কা তুলতে পারছি না। মিথি আর পিয়াস ইতিমধ্যে ঘুঁটি চালাতে ব্যস্ত, আর আন্টি গুটি তো পাকা হয়ে যাওয়ার পালা। এবার অবশেষে আমার ছক্কা উঠলো, কিন্তু ওঠার পর হলো নতুন মুসিবত। আমার গুটি চালানো শুরু, আস্তে আস্তে গুটি এখন পিয়াসের এলাকায়। পিয়াস 2 উঠলে আমার গুটিটা খাওয়া পড়ে যাবে। মনে মনে দোয়া করছি আর যেন 2 না ওঠে। এদিকে পিয়াসের 2 উঠে গেল। পিয়াসের মা জোরে হেসে দিল, পিয়াস মোমোর গুটিটা খা। পিয়াস আমার গুটিটা না খেয়ে অন্য গুটি চালান দিল। এভাবে পিয়াস খেলায় ছাড় দিতে লাগলো। পিয়াসের অবস্থায় আমি বেশ বিব্রতিকর পরিস্থিতিতে পড়লাম। কিছুটা রাগ হচ্ছে ওর ওপর। আমার সাথে এমন করলে অন্যরা বিষয়টা অন্য চোখে নিতে পারে। এদিকে পিয়াসের এমন আচরণে খেলার দৃশ্য পাল্টে গেল। এলোমেলো হয়ে গেল খেলার পরিবেশ। পিয়াস তা বুঝতে পেরেও সবার গুটি এলোমেলো করে দিয়ে বলে উঠল, খেলতে হবে না এসব খেলা, খেলা শেষ। পিয়াসের মুখের ভাষা শুনে আমি কিছুটা রেগে উত্তর দিলাম, তুমি খেলবে না ভালো কথা, তবে এমন বাজে স্ল্যাং উচ্চারণ করলে কেন? আর খেলা তো খেলা, এখানে তোমার মন মর্জি মতো হবে না তা তো না। ধুর, খেলার মুডটাই নষ্ট করে দিলে। মিতি কপাল কুচকে লাগ গলায় আমার সাথে তাল মিলিয়ে বলল, তুই সবসময় এমন করিস, এজন্য তোর সাথে খেলতে ইচ্ছে করে না। লুডো নিয়ে আমার চোখের সামনে থেকে যা। পিয়াসের মা নীরব দর্শক, আমাদের কথোপকথন শুনছে। কোনো তালবেতাল তার হচ্ছে না, বরং আমাদের কথোপকথন তিনি মন দিতে পারলো না। টেলিভিশন ছেড়ে সিরিয়ালে মন দিল। এদিকে পিয়াস মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। মিতি আবার ধমক দিয়ে বলল, তোকে না বললাম আমার চোখের সামনে থেকে যা। যাচ্ছিস না কেন? সমস্যা কি তোর? পিয়াস বসা থেকে উঠে হনন করে তার রুমের দিকে চলে গেল। আমি আর মিথি গেলাম মিথির বেডরুমে। দুজনে বেশ জমিয়ে আড্ডা দিলাম। অনেকদিন পর একটু ভালো লাগছে কার সাথে এভাবে কথা বলতে। মনটা বেশ শান্তি লাগছে। কথা শেষ করে বাসায় আসলাম। রাত 8টা বাজে। নুহাসকে কয়েকবার কল দিলাম, ধরলো না। রাত 10টায় নুহাসের কল দিয়ে জানালো আসতে দেরি হবে। রাত 1টা বাজতে পারে। আমি কিছু
না বলার আগেই কল কেটে গেল। অস্থির লাগছে, একা একা সময় কাটছে না। শ্বশুর শাশুড়ি থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা। ডিপ্রেশন সবসময় ঘায়েল করে হানা দেয়, কিছু ছাড়ে না। অস্থির হয়ে এপাশ ওপাশ করছি, এর মধ্যে পিএসের মেসেজ। কি করো? এই তো কিছু না, তুমি? কফি খাচ্ছি, তুমি খাবে? খেলে এক্ষুনি বানিয়ে নিয়ে আসতেছে। দরকার নেই, আমি ঘুমিয়ে যাবো এখন। তুমি আজকের খেলায় এমন করলে কেন? আমি এমন না করলে তুমি হেরে যেতে। তো কী হতো? খেলাতে তো হার জিত, আর তুমি তো প্রথমেই চেয়েছিলে আমি হারি। তাহলে পরে এমন করলে কেন? খেলার সময় তোমার হারটা মানতে পারছিলাম না, আর তুমি হেরে গেলে তো আমিও হেরে যেতাম। তাই তোমাকে জিতিয়ে নিজে জিততে চেয়েছিলাম। এত পাকা পাকা ফিল্মি ডায়লগ না দিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। তুমি বলে সব করতে রাজি। ও তাই নাকি? আমি তোমার কে হে জানি না। আমি ঘুমাবো, বাই। বাই। কথোপকথন সমাপ্তি আমি চুপচাপ শুয়ে আছি। আদৌ কি পিয়াস আমাকে বোনের মতো অথবা ভালো বন্ধুর মতো দেখে? তার সাথে এভাবে কথা বলা ঠিক হচ্ছে? এটা কি কোনোভাবে অন্যায় করা আছে? অবচেতন মনে এসব ভেবে পুনরায় আবার ভাবতে লাগলো, না যাই হোক, পিয়াস কী ভাবছে তাতে আমার কি? আমি তো নুহাসকে ভালোবাসি, আর পিয়াস আমি ছোটো ভাই আর বন্ধুর চোখে দেখি। এসব হাবিজাবি চিন্তার বিস্তরণ ঘটেছিল আমি। আস্তে আস্তে চোখ মুখ দুটোতে ঘুম এসে জড়ো হলো। কারো স্পর্শ শরীরে লাগছে। ঘুম চোখে তাকালাম। নুহাস বসে আছে, বিরক্ত গলা বলে, মুমু তোমার বাজে সব আবার গেল না? দরজার লক না করে ঘুমাও কেন? আর উঠো, প্রচুর ক্ষুধা হয়েছে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তবু উঠলাম। নুহাসকে তাড়াতাড়ি গরম করে খেতে দিলাম। নুহাস খাওয়ার সময় ভালো মন্দ কিছুই বলেনি। অবশ্য নুহাস ভালো মন্দ বলায় আমার কিছু যায় আসে না। নুহাস খাওয়া শেষে রুমে প্রবেশ করলো। আমিও খেয়ে নিয়ে এলাম দ্রুত। তারপর সব গুছিয়ে রুমে গেলাম। নুহাসের একটু সাধ্যি পাওয়ার ইচ্ছে তো ছিল, তবে সেটা আর পূরণ হবে না বুঝতে পারলাম। ইতিমধ্যে নুহাসকে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি এর কথা না বাড়িয়ে পাশে শুয়ে ঘুমানোর জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। সকালটা শুরু। নুহাস রাস্তা দিয়ে হালকা গলায় বললাম, একা একা ভালো লাগে না, আর তুমি বাসায় এসে একদম চুপচাপ হয়ে যাও। সারাদিন এভাবে থাকতে ভীষণ খারাপ লাগে। নুহাস বিরক্ত মাখা উত্তর দিল, তোমার ভালো কিসে লাগবে আল্লাহ জানে। খাবার বাজার মুখ ফুটে বলার আগে নিয়ে আসতেছি, কাপড় চোপড় বলার আগে কিনে দিচ্ছি। তারপর তোমার মন হচ্ছে না, বাবা মায়ের সাথে থাকতেই পারলে না, আর এখানে এসে তোমার নাটক শুরু। তোমাকে তো বুঝতে হবে আমি সারাদিন কাজে থেকে বাসায় আসি একটু বিশ্রাম নিতে, আর সেখানে তোমার প্যানপ্যানানি অসহ্য লাগছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে বের হয়ে চলে গেলো। আমি চুপ হয়ে বসে আছি। কাজ করবো এটাই স্বাভাবিক, তাই বলে কি মিনিট পাঁচেক সময় হয় না আমাকে দেওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য? এটুকু সময় তো ইচ্ছে করলেই বের করা যায়। বউকে খেতে পড়তে দিলেই কি সব দায়িত্ব শেষ? আমরা মেয়েরা আসলে ভীষণ স্বার্থপর, কারণ আমরা চাই পুরুষ অক্লান্ত ভালোবাসা, আর এ ভালোবাসা দিয়ে ব্যর্থ হলে আমাদের স্বার্থে টান পড়ে। তখন আমরা পাগলামি করি, ভালোবাসা পেতে মরিয়া হয়ে উঠি। আমি বোকার মতো দাঁড়িয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইলাম। তার নিজেকে সামনে দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। আমি নুহাসের পাশে একটু বেশি আশা করে ফেলি, যেটাকে অনুচিত সেটাকে মনে বোঝাতে লাগলাম। 11টা বাজতে চললো। নুহাসকে নাস্তা দিয়ে সেটা না খেয়ে চলে গিয়েছে সে। এরপর আমারও গলা দিয়ে কিছু নামে না, তবে পেট জানান দিচ্ছে সে কিছু চায়, তাই নিজের কষ্ট চাপা দিয়ে খেতে বসলাম। খাওয়া প্রায় শেষ। কলিং বেলের আওয়াজ কানে আসলো। নিশ্চয়ই পিয়াস এসেছে, তাই সাথে সাথে খাবার থেকে না উঠে খাবারটা শেষ করে হাত ধুয়ে দরজা খুললাম। দরজা খুলে কিছুটা অবাক হলাম। দরজার বাইরে কেউ নেই, অথচ একটা বড় বক্স পড়েছে। এর ভিতরে বড় বড় অক্ষরে লেখা, মোমো তোমার জন্য। আমি বুঝতে পারছিলাম না কাজটা কার, তবে আন্দাজ করতে পারছিলাম কাজটা পিয়াসের হবে। আমি বাক্সটা নিয়ে রুমে আসলাম। তারপর বাক্সটা খুলে বিস্ময় যেন বেড়ে গেল। পিয়াস পাশে এসে এটা আন্দাজ করতে পারলেও যে আজকে আমার জন্মদিন সেটা জানবে কল্পনাতেও করতে পারিনি। কারণ আমার জন্মদিন আমি নিজেই বেমলুম ভুলে গেছি। আমার জন্য একটা টেডি কেক আর চকলেট পাঠিয়েছে। কেকের সাইজটা খুব বড় না হলেও দেখতে কিউট। গিফটগুলো পেয়ে আমি চট করে পিয়াসকে কল না দিয়ে নুহাসকে দিলাম, তাকে বলার জন্য যে আমার জন্মদিন সে জানে কিনা। নুহাস দুবার কল দেওয়ার পর সে রিসিভ করলো। সে কিছু বলার আগে ঠাস ঠাস বলে উঠল, নুহাস তুমি কি জানো না আজকে আমার জন্মদিন? বিয়ের পর আমার প্রথম জন্মদিন, আমাকে উইশ করবে না? নুহাসে কোনো হেলদোল জাগলো না, চুপ গলায় কিছুক্ষণ থেকে বলল, মুমু তুমি তো বাচ্চা না, এগুলো নিয়ে বাচ্চারা পড়ে থাকে, কাজেই মধ্যে শুধু শুধু এত বিরক্ত করো না। কেন বুঝি না। যাই হোক, হ্যাপি বার্থডে। এবার ফোন রাখি। আমি কথা না বাড়িয়ে ফোন রেখে দিলাম। বুকটা ভীষণ ভার লাগছে নুহাসের কথায়। যে মানুষটাকে আমি প্রিয় মানুষ ভেবে পাগলামি করি, সে মানুষটার কাছে আমার কোনো মূল্য নেই। আমি দম ধরে বসে রইলাম কিছুক্ষণ। তারপর পিয়াসের দেওয়া চকলেট আর টেডিটা আলমারি এক কোণে রেখে দিলাম। মানুষ ভীষণ অদ্ভুত। কিছু মানুষ আছে যাদের আশার কাছে আপনি কিছু করবেন না, তারা আপনার দ্বারা জন্য সর্বস্ব দিয়ে দিবে। আর কিছু মানুষ আছে যাদেরকে আপনি কলিজা বেটে খাওয়ালে বলবে পাটাটা মিহি হয়নি। দুনিয়ার সবচেয়ে অদ্ভুত প্রাণী হলো মানুষ। কেকটা বেশ ছোট ছিল, একজন খাওয়ার মতো। আমি নিজেকে
উইশ করে কেক কেটে উইশ করলাম, তারপর পিয়াসকে ধন্যবাদ দিয়ে মেসেজ করলাম। মনকে সান্ত্বনা দিলাম, কেউ তো আমার জন্য এক টুকরো সুখ খুঁজে এনেছে, এটাই বা কম কিসে। সারাদিন পিয়াস আর আসেনি, আমি আমার মতো রান্না করে নিলাম, খাওয়ার সময় খেয়ে নিলাম। নুহাসকে কল দিয়ে আর বিরক্ত করিনি। সত্যি বলতে সে যেভাবে চায় সেভাবেই থাকতে দেওয়া উচিত। জোরজবস্তি করে কারো ভালোবাসার মূল্য আদায় করা যায় না। মোবাইলটা হাতে নিয়ে পিয়াসকে মেসেজ দিয়ে আবারও ধন্যবাদ দিলাম। পিয়াস প্রত্যুত্তরে শুভকামনা জানালো। সারাদিন পার হয়ে গেল, নুহাস এলো সন্ধ্যাবেলায়। আমি জিজ্ঞাসা করলাম খাবি কিনা, সে উত্তর দিল বাইরে থেকে খেয়ে এসেছে, এখন খাবি না। আমি কথা বাড়ালাম, দিন যাচ্ছে, সময়ের সময় গতিতে বহমান। আমার দিন নুহাসের প্রতি সকল আশা ভরসা কমতে থাকে। আগের মতো নুহাসকে পেতে মন চায় না। পিয়াসের পাগলামি দিন দিন বাড়ছে। বুঝতে পারছিলাম পিয়াস কোনোভাবে আমার প্রতি দুর্বল হচ্ছে, যা অনুচিত। পিয়াসের পাগলামি আর সায় দেওয়া উচিত নয়। দিনকে দিন পিয়াসের সাথে কথা বলা কমিয়ে দিচ্ছি, কিন্তু পিয়াসের পাগলামিগুলো যেন সব তছনছ করে দিচ্ছে। বাধা দিয়ে যেন কোনো লাভ হচ্ছে না। বিষয়টি নুহাসের সাথে শেয়ার করতে পারছি না, আমার মনে গেঁথে রাখতেও কষ্ট হচ্ছে। নুহাসের সাথে শেয়ার করলে সে সেটা স্বাভাবিক দৃষ্টিতে নাও নিতে পারে, তাই বেশ এলোমেলো পরিস্থিতির সম্মুখীন হলাম। বেলা বাজে 4টা, সূর্যটা হেলে পড়ছে। আজকে শাশুড়ি মা আসবেন বাসায়। 2 মাস হলো নুহাসের ছুটি না থাকায় আমরা যেতে পারিনি, তাই তিনি আসবেন আমাদের বাসায়। রওনা দিয়েছেন অনেক আগে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ভাবনার মধ্যে কলিং বেল বেজে উঠলো। আমি উঠেই গেলাম দরজা খুলতে। এপাশ থেকে কে বলতে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। দরজা খুলতে তিনি গজগজ করে বলে উঠলেন, সারাদিন তো শুয়ে বসেই থাকো, তারপরে দরজা খুলতে এত দেরি হয় কেন? আর নুহাস কোথায়? মা, নুহাস ডিউটিতে। বাবা তো আসার কথা ছিল, ওনাকে তো দেখছি না, উনি কোথায়? উনি বাসার নিচে হাঁটছে। যাই হোক, যা আছে তাই দাও, খেয়ে একটু রেস্ট নেবো। আর তোমার বাবার জন্য গরম পানি বসাও, এখনই গোসল করবে। আচ্ছা মা। কথোপকথন শেষ করে আমি সরাসরি চলে গেলাম রান্নাঘরে। তারপর খাবার তৈরি করে টেবিলে দিলাম। মা খেতে বসলেন। লোকমা মুখে নিয়ে বিরক্ত গলায় বললেন, না হয়েছে লবণ, না হয়েছে মরিচ, বাপের বাড়ি থেকে কিছুই শেখেনি, এসব ছাই পায়েস আমার ছেলেকে খাওয়াচ্ছ? আমি হিসেব জবাব দিলাম, মা আপনি সত্যি বলছেন বাপের বাড়িতে আমাকে কেউ কাজ করতে দেয়নি? সত্যি বলতে আদরে বড় হয়েছি তো তাই। আর নুহাসের মতো বড় অফিসারের কাছে বিয়ে দিয়েছেন যেন কাজ না করে খেতে হয় সেজন্য। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন কত ভিন্ন, সেটা তো আর আমার পরিবার বুঝতে পারেনি। আমার হাসি মুখের কড়া জবাব শুনে মা একদম চুপসে গেল। এর মধ্যে বাবা হাজির। বাবাকে গরম পানি দিলাম গোসল করতে। বাবা গোসল করে খাবার টেবিলে বসলেন। আমি খাবার বেড়ে দিলাম। বাবা খেয়ে বেশ স্বাভাবিক গলায় বললেন, রান্না তো বেশ মজা। বাবার কথা শুনে খুশি মনে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ। এরপর লক্ষ্য করলাম মা পাশে দাঁড়িয়েছে। মা আবার আর একটু হেসে বললেন, বাবা মাকে একটু ডাক্তার দেখিয়েন। বাবা বিচলিত কণ্ঠে জবাব দিল, কেন, তোমার শাশুড়ি মায়ের আবার কী হয়েছে? তেমন কিছু না বাবা, এই যে ওনার মুখের রুচি কমে গেছে, তাই একই তরকারি আপনার কাছে মজা লাগলেও ওনার কাছে মনে হচ্ছে লবণ মরিচ দেয়নি, ওনার মুখটা মনে হচ্ছে পানসে হয়ে গেছে। আমার এমন উত্তরে বাবা ইতস্তত হয়ে পড়লেন, কারণ নারীদের কুটিলতার ধারণ ক্ষমতা সৃষ্টিকর্তা পুরুষদের একটু কমে দিয়েছেন, তাই নারীদের তুলনায় পুরুষরা একটু সরল হয়। তবে যে পুরুষ যত কুটিল, তার মধ্যে নারীর সুলভ আচরণ তত বেশি। খাবার পর্ব শেষ। আমি ওনাদের ঘর দেখিয়ে দিলাম থাকার জন্য। ওনারা রেস্ট করে নিতে রুমে প্রবেশ করলেন। আমি এদিকে সকল কাজ শেষ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। একটু ছাদে যাওয়ার জন্য মনটা আনচান করছিল, তাই সব গুছিয়ে ছাদে ছুটলাম। আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই ভালো লাগা বেড়ে যায় যখন আকাশে রক্তিম আভা বিরাজ করে। বলা চলে সূর্য উদয় আর সূর্যাস্তের সময়টা আকাশ নতুন রূপে সাজে, নতুন উদ্যম প্রস্ফুটিত হয়। পাশে কারো উপস্থিতি টের পেলাম। পার ফিরে দেখি, লক্ষ্য করলাম পিয়াস দাঁড়িয়েছে। পিয়াসকে ইদানিং এড়িয়ে চলি আমি, কারণ আমার প্রতি তার দুর্বলতা আমাদের দুজনকে একদিন গ্রাস করে নিবে, তাই তাকে না দেখার ভান করে আসতে নিলাম। পিয়াস কিছু পিছু ডাকলো, আমি তবুও পিছু ফিরলাম না। তবে একটা বিকট শব্দ আমার পেছন ফিরতে বাধ্য হলো। আমি পেছনে ফিরে স্তব্ধ হয়ে গেলাম। হাত পা ক্রমশ ঠান্ডা হতে লাগলো। পিয়াস ছাদে নেই। আমি ছাদের এক কর্নিশে গিয়ে লক্ষ্য করলাম পিয়াস ছাদের থেকে লাফ দিচ্ছে। 8তলার ছাদ থেকে এক লাফ দিলে কেউ বেঁচে থাকার কথা না। আমার বুকটা ধক করে উঠল। এমন কিছু করবে আমি কখনোই আশা করিনি। জোরে একটা চিৎকার দিয়ে নিচে গেলাম। লিফটে আসতে দেরি হচ্ছে, তাই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। নিচে নেমে লক্ষ্য করলাম পিয়াসকে ঘিরে লোকেরা সমাগম। ইতিমধ্যে পিয়াসের পরিবার চলেই এসেছে। আমি চুপ হয়ে তাকিয়ে আছি, আর রক্তাক্ত মুখটা আমাকে দেখে যেন উপহাস করে বলছে, আমি চলে গেলে তুমি সুখী থাকো। আমি তো বোবার মতো দাঁড়িয়ে আছি। দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হলো। কিছুক্ষণ দম মেরে দাঁড়িয়ে রইলাম। লোক গমাগম কমতে লাগলো। আশেপাশে ভিড় কমে যাওয়া যায় না। যে জায়গা থেকে প্রত্যাপন করে বাসায় আসলাম, রুমে এসে খাটে হেলান দিয়ে বসে পড়লাম। বারবার মনে হচ্ছে পিয়াসকে আমি প্রথম থেকে পাত্তা না দিলে বিষয়টা এতদূর এগোতো না। আমি সরল মনে ওকে ছোট ভাই বন্ধুর মতো দেখে এসেছি। ও যে একটা ভিন্ন গল্পে
রূপান্তর করবে কে জানতো। যতই পাগলামি করুক না, নুহাসকে ছাড়ার কথা আমি ভাবতেই পারি না। পিয়াসের প্রতি এতদিনে আমার দুর্বলতা তৈরি হয়েছে ঠিকই, তবে সেটা কেবল জানি নিজের মধ্যে রেখেছি। নুহাসের সকল অবহেলার মাঝে পেতাম। আমি চাইলেও নিজের দুর্বলতাকে সায় দিয়ে পিয়াসের সাথে পরকীয়ায় জড়াতে পারতাম। সেটা সচরাচর হয়ে থাকে, তবে আমি সেটা তো করতে পারিনি। পিয়াসের জন্য বুকটা ফেটে যাচ্ছে। আমি কখন ওর এমন পরিণতি চাইনি। ওর ভালোই চেয়েছি ওর বড় হোক। কখনো চাইনি আমার মতো মেয়ের মোহে পড়ে ও ঝরুক। নুহাসকে সবটা বলার সাহস পাচ্ছি না। আজকে একটু নুহাস বেশি কেয়ারিং হতো, তাহলে পিয়াস হয়তো আমার সাথে এমন মিশতে পারতো না। জীবনে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতাম না। বুক ফেটে যাচ্ছে কান্নায়। একটু জোরে জোরে কাঁদতে লাগলাম। চোখের দুটো দিয়ে কান্না যেন গ্রাস করছে। কাঁদতে কাঁদতে মাথাটা ধিম ধরে উঠছে। এর মধ্যে শাশুড়ি মায়ের আগমন। বেশ জোরে জোরে বলতে লাগলো, আদিক্ষেতার শেষ নেই, এভাবে গলা উঁচিয়ে কাঁদছো কেন? আমি মায়ের দিকে তাকালাম। মাকে বেশ ঝাপসা লাগছে। মাথাটা ঘুরতে শুরু করলো। কখন যে মাথা ঘুরে পড়ে গেলাম জানি না। জ্ঞান ফেরার পর লক্ষ্য করলাম আমি হাসপাতাল, আর আমার পাশে নুহাস বেশ খুশি মনে বসে আছে। আমি ওর দিকে তাকাতে সে খুশি গলায় জবাব দিয়ে উঠল, মুমু, আমাদের পরিবারে নতুন মেহমান আসতে চলছে। কথাটা শোনার পর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছিল। মা হওয়ার অনুভূতি, এক ক্ষুদ্র অনুভূতি আমাকে ঘিরে রয়েছিল, যে সাথে এক রাত যন্ত্রণা আমাকে গ্রাস করে নিয়েছিল পিয়াসের কথা ভেবে। না জানি তার মা কত কষ্ট পাচ্ছে। একটা বাচ্চা মায়ের কাছে কত আপন, সেটা মা না হলে টের পাওয়া সম্ভব না। আমাকে আনা হলো। নুহাস বেশ চিন্তিত। আমার দিকে তাকিয়ে বলল, পাশের বাসার পিয়াসের অবস্থা ভালো না। মুখে 52টা সেলাই লেগেছে। আইসিইউতে আছে, জ্ঞান ফিরেনি এখনো। একটা বড় অপারেশন হবে রাতে, বাঁচার সম্ভাবনা ক্ষীণ। ছেলেটা তো ভালোই মনে হয়, নম্র ভদ্র, আর তোমার কথা সবসময় জিজ্ঞাসা করতো। তোমাকে বড় বোনের খুব মহব্বত করতে বুঝতাম। হুট করে কি এমন হলো যে আত্মহত্যার বেছে নিল? কি সে এক ছাদ থেকে লাফ দিয়ে নাকি পড়ে গেছে? বুঝতে পারছি না। সেটা জ্ঞান না ফেরা পর্যন্ত জানা সম্ভব না। আমি চুপচাপ কথাগুলো শুধু শুনছিলাম। পিয়াসের ওই অবস্থার জন্য পরোক্ষভাবে আমাকে দায়ী মনে হচ্ছে। যদি আমি কিছুই আমার হাতে ছিল না। রাত অনেক হয়েছে। নুহাস আমার পাশে বসে আছে। আমি বুঝতে পারছি না নুহাসকে সবটা খুলে বলবো কিনা। কয়েকবার বলার চেষ্টা করেও ওষ্ঠজোড়ার আটকে যাচ্ছিল। অবশেষে বলতে বাধ্য হলাম। নুহাসের বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস নিচ্ছি কেবল। এক অনাবিল শান্তি খুঁজে পাচ্ছি। রঙিন স্বপ্নগুলো আমাকে ভীষণ তাড়া করছিল, আর সে স্বপ্নগুলো যেন এক দমকা হয় ভেঙে গেল। জীবনের গতি ভীষণ নড়েবড়ে। আমরা চাইলেও সেটা সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি না। সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয় না। পরিকল্পনার বাইরে কিছু ঘটে যায়, যা আমাদের কল্পনার বাইরে। অস্থির রাত পার করেছে। সকালে নুহাত চলে গেল অফিসে। আমার মা রান্নাঘরে রান্না করছে। যদিও রান্নাটা আমাকেই করতে হতো, তবে শরীরে বেগতিক অবস্থা দেখে রান্নাটা তিনিই চড়িয়েছেন। আমার সন্তানের আসার সংবাদ শুনে ওনার কোনো রকম অনুভূতির শব্দ আমি পাইনি। খুশি হয়েছেন নাকি খুশি হননি, ওনার মুখ অবয়ব দেখে বুঝতে পারছি না। মোবাইলটা বেজে উঠলো। বেলা 11টা বাজে। কে কল করছে বুঝতে পারছি না। অচেনা নাম্বার, ধরবো কি না বুঝতেছি না। অনেক ভেবে কল ধরলাম। গম্ভীর গলায় সুর কানে আসলো। গলাটা পিয়াসের বাবার। গলার গম্ভীরতা কমিয়ে বেশ ভার গলায় বলল, মুমু, আমি পিয়াসের বাবা। পিয়াসের জ্ঞান ফিরেছে। বারবার তোমাকে দেখতে চাইছে, তোমাকে বোনের মতো মহব্বত করতে, তাই হয়তো তোমাকে দেখতে চাচ্ছে। তুমি একটু হাসপাতালে আসবে? আমি কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না। হাত পা অনবরত কাঁপছে, নিজের গলাটাও কাঁপছে। বেশ স্বাভাবিক গলায় উত্তর দিলাম, আমি নুহাসকে বলে ওকে সাথে নিয়ে আসবো, একা আসতে পারবো না। ঠিক আছে, আমি নুহাসের সাথে কথা বলে নেব। এ কথা বলার জন্য যথেষ্ট, কারণ আমি একা গেলে তারা বিষয়টা অন্যভাবে নিতে পারে। তারা ভেবে বসতে পারে আমার আর পিয়াসের মধ্যে হয়তো কোনো সম্পর্ক চলছিল, কিন্তু এখন তারা এটা বুঝবে যে বিষয়টা কেবল একতরফা না। নুহাস যেমনই হোক, আমি তাকে নিয়ে থাকতে চাই। আর আমি একা গেলে আমার শ্বশুর শাশুড়ি বিষয়টা স্বাভাবিক নেবে না। বিষয়টাকে জল ঘোলা করে ছাড়বে। তাই যা করতে হবে বিবেক দিয়ে। এখন আবেগ নিয়ে কিছু করতে গেলে আমার সংসারটা ভেঙে যাবে, আর আমার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে। আমি মা হয়ে আমার বাচ্চাটার ক্ষতি চাই না। আবারও কল বেজে উঠল। নুহাস কল দিয়েছে। আমি ধরতে বলে, একটু রেডি থাকো, পিয়াসকে দেখতে যাব। বেচারা অবস্থা অনেক খারাপ। কেন জানি না তোমাকে দেখতে চাচ্ছে। তুমি আবার বলছো আমাকে ছাড়া যাবে না, তাই ওর বাবা আমাকে কল করেছে। আমাদের যাওয়া হচ্ছে, সুতরাং তুমি রেডি থাকো। কলটা কেটে গেল। আমি তৈরি হয়ে নিলাম। নুহাসের মনে হলো আমার প্রতি একটু সন্দেহ আসলো না। ভেবে নুহাসের প্রতি পরম এক শ্রদ্ধা আমার কাজ করছে। সে সাথে তার করে আসা অবহেলাগুলো যেন এখন ক্ষীণ লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি পিয়াসের প্রতি দুর্বলতার অনুভব করলেও নুহাসকে ঠকাতে পারবো না। কিছুক্ষণ পর নুহাসকে নিয়ে হাসপাতালে গেলাম। বেশ শান্ত পরিবেশ। দেখতে হলে একা গিয়ে 2 মিনিটের জন্য দেখতে পাবেন। দুইজন প্রবেশ করা যাবে না, আমাকে ঢুকতে বলা হলো। আমি কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করলাম। পিয়াসের দিকে তাকালাম। আমি পিয়াসকে দেখে কেঁপে উঠলাম। শরীর কেমন যেন স্তব্ধ হতে লাগলো। এক ঠান্ডা হাড় কাঁপানো কাঁপুনি যেন আমাকে ঘিরে ধরলো।
চোখ দুটো কর্ণকুপল কলার স্রোতের মতো ধারালো হতে লাগলো। হার্টবিট ক্রমান্বয়ে শরীরে বাড়তে লাগলো। শরীরে রক্ত হিম হয়ে যেতে বরফ হতে লাগলো। দমকা হাওয়ায় এক গতিতে হাওয়া যেন নাক দিয়ে ঢুকে সমস্ত শরীর অবশ করে দিল। পিয়াসের মুখটা বিক্ষত, নাক মুখ থেতলে গেছে। আমার চোখ দিয়ে তার অবস্থান থেকে গড় গড় করে পানি পড়ছে। নিজেকে আজ ভীষণ বিষণ্ণ লাগছে। আমি হালকা গলায় ডেকে উঠলাম, পিয়াস, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি মুমু। পিয়াসের হাতটা শুধু নড়ে চড়ে উঠছে, ওর হুঁশ নেই বোঝা যাচ্ছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। 2 মিনিট পর নার্স এসে জানান দিল রুম থেকে বের হয়ে যেতে হবে। আমি দাঁড়িয়ে থাকা সাহসে পেলাম না, আস্তে করে বেরিয়ে গেলাম। নীরবতা আমাকেই গ্রাস করছে। আমি বের হওয়ার পরপর সবাই জিজ্ঞাসা করে উঠলো, পিয়াসের অবস্থা কি? বলারও সাহস হলো না আমার। নীরবতাকে সঙ্গী নিলাম। দ্রুত নুহাসের সাথে বাসায় ফিরে এলাম। সারাদিন এসব করে কাটলো। রাতটা আমাকে ভীষণ পীড়া দিল। সকালের সূচনা হলো, তবে মনটা স্থির হলো না। বিষণ্ণতা আমাকে ভীষণভাবে গ্রাস করছে। না পাওয়া হলো এখনও আমার পিছু ছাড়ছে না। সকালটা খুব শুরু হলো তেজি সূর্যাস্তের রক্তাক্ত আভায়। ভেতরে চলে যাওয়া এক করালে রক্তস্রোনের স্রোত আমাকে যেন ভীষণভাবে আঘাত করে। তাই চাই এক হয়ে যাক। মাথার উপর এসে কোনো রকম ঝিঁঝি পোকা যেন আমাকে বলে যাচ্ছে, আমি ভালো নেই, তবে ভালো থাকতে চাই। নিঃসঙ্গতা আমাকে ভীষণভাবে তলিয়ে দিচ্ছে। তলিয়ে যেতে কোনো এক অতল গহরে আমি হারিয়ে যাচ্ছি। নিবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমার ভেতরে থাকা অস্তিত্ব। ভেতর বেড়ে ওঠা ছোট্ট ভ্রূণটা যেন আমাকে নিয়ে হাসছে, যে সে হয়তো ভাবছে তার মা অপরাধী, কিন্তু তার মা তো জানে এখানে তার কোনো অপরাধ নেই। পিয়াসের চিকিৎসা চলমান। এখন সে সিঙ্গাপুরে আছে। এখানে চিকিৎসা করে হবে, তারপর প্লাস্টিক সার্জারি। এদিকে পিয়াস পুরো দেশের বাইরে, শুধু মিথি ভালোবাসায়। মিথি মাঝে মাঝে এসে পিয়াসের আপডেট দিয়ে যায়। আমি মাঝে মাঝে তাকে খাবার দিয়ে আসি। একা মেয়ে হাত পুড়িয়ে রান্না করতে ক্ষেত্রে অসুবিধা হয় ভীষণ। এভাবেই সময় কেটেছে। তবে অশান্তি যেন পিছু ছাড়ছে না। এ সময় আমাদের দরকার ছিল বাড়তি যত্ন, বাড়তি খাবার। তবে মাঝে মাঝে বাড়তি খাবার না খেয়ে থাকতে ইচ্ছে হতো। শাশুড়িমা তার মেয়ের সাথে ঝগড়া লেগে আমার বাসায় খাওয়া বন্ধ করে দেন। ওনার রেগে খেতে বসলে বলে আমি ওনার পেটের মেয়ে না বলে খেতে বসে পড়ি। যদিও এটা বোঝার ক্ষমতা না মা হয়ে ওনার নেই যে এই সময়টা সঠিক সময়ে খাওয়া কতটা প্রয়োজন। ওনার গা জ্বালানো এসব কথা ভাবলে খাবার হজম তো সহজে হয় না আমার। তাই শাশুড়ি মায়ের রাগ ভাঙানো ব্যস্ত হয়ে পড়ি। তিনি রাগ যদি তার মেয়ের সাথে করেছেন, তবে তা ভাঙিয়ে ওনাকে খাওয়ানোর দায়িত্বটা পড়ে আমার উপর। সব মিলিয়ে আমার পেটে ক্ষুধায় ইঁদুর দৌড়ালেও রাগ অভিমান পালার সমাপ্তি না ঘটিয়ে খেতে পারি না। এই অসহনীয় কণ্ঠনার তীব্রতা কতটা প্রখর তা কেবল আমি টের পাই। আর নুহাস এখন নীরবে। সে মায়ের পক্ষে নেই, বউয়ের পক্ষে নেই। সে এখন তার জায়গায় গতিশীল। আমি খেয়েছি নাকি বসে আছি তাতে তার কিছু যায় আসে না। মাস শেষে বেতন পাচ্ছে, বাজার আনছে, পোশাক কিনে দিচ্ছে, এই তো, এতেই দায়িত্ব শেষ। আর কোনো দায়িত্ব স্বামী হিসেবে তার নেই। মাঝে মাঝে পিয়াসের কথা মনে পড়ে, ভীষণ খারাপ লাগে। সে তো আমাকে বুঝতো, সময় দিত, আমার ভালো লাগা মন্দ লাগাগুলো পাত্তা দিত। এখন তো পিয়াস নেই, ইহকাল আর পরকালের মাঝখানে যুদ্ধ করছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। মাতৃত্বে এ সুখ আজকাল আমাকে ভীষণ প্যারা দেয়। সামনের ইয়ারে ফাইনাল পরীক্ষা, পড়তেও পারছি না। সব মিলিয়ে বিয়ে করে জীবনটা যেন আর এলোমেলো হয়ে গেল। এখন আমি বিয়ের আগে জীবনটাকে খুব অনুভব করি। টঙের দোকানে বসে বান্ধবীরা চা খাচ্ছে, এলোমেলো আড্ডা দেওয়ায় আচরণের ক্যাম্পাস যেন চোখে ভাসছে। সে তো আমার থেকে থেমে থাকবে না। কখন জীবনের সুখ আসবে আর কখন সুখ আড়াল করে দুঃখ নামবে, সুখ দুঃখ পালাক্রমে রূপান্তর খেলবে। আজকে আমার প্রবল সময় এসেছে। এর মধ্যে পিয়াস বেশ সুস্থ। দীর্ঘ 8 মাস চিকিৎসা করার পর সে সুস্থ। মুখে কয়েকবার প্লাস্টিক সার্জারি করতে হয়েছে বিকৃত মুখটাকে আকৃতি দেওয়ার জন্য। শুনেছি কিছুদিন পর বাংলাদেশে আসবে। এর বাইরে আর খোঁজ নিতে পারিনি। নিতে পারলেও আর নিতে চাইনি। নিজেকে একটু গুছিয়ে নিয়ে সব জায়গা থেকে। হঠাৎ পেট, কোমর অসহ্য ব্যথা। নিজেকে সামলাতে পারছি না। পাশে নুহাস নেই, বড় বোনটা আছে। শাশুড়ি মা হাসপাতালে আসেনি। হাসপাতাল থেকে ওনার অভ্যাস নেই। যদিও শুনেছিলাম আমার ননদিনের বাচ্চা হওয়ার সময় হাসপাতালে বেশ কয়েকদিন থেকে সেবা যত্ন করেছেন, কিন্তু আমার বেলায় তা জুটে নেই। এদিকে মায়ের আদরটাও এখন আমি পাচ্ছি না। আমি পরিবারের সবার ছোট মেয়ে হয়, আর আমার মায়ের বয়স বেশি। সে নিজেই বার্ধক্য গড়াকালে আটকে গেছে। আমাকে আর কেই যত্ন করবে? ছিল বড় বোন, যাকে সবসময় পাশে পেয়েছি। আজ এ অতীব সময়ে সে পাশে আছে। হয়তো তার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। রাত 3টে বাজে। অসহনীয় ব্যথা আমাকে গ্রাস করছে। টানা 4 ঘন্টা। ডাক্তার সিজার করার
করতে চাচ্ছে, শাশুড়ি মা অনুমতি দিচ্ছে না। বোনকে কল দিয়ে পই পই করে বলে দিচ্ছে সিজার যেন করা না হয়। এদিকে আমার অবস্থা খারাপের দিকে, নুহাসকে কল দিয়েও পাওয়া যায়নি। একটা মিটিংয়ে আটকে গেছে সে, এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার শেষবারের মতো বলে দিল আমাকে সিজার করানো না হলে বাচ্চার অবস্থা আরও খারাপের দিকে যাবে এবং আমার এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আমার অবস্থা বেগতিক দেখে আমার বোন এবার সিজারের সিদ্ধান্ত নিল। এতে যা হওয়ার হবে। আমি এই সময়টা আমার বোনের কেবল পাশে পেয়েছি, আর কাউকে না। টানা 6 ঘন্টা ব্যথা সহ্যের পর আমাকে সিজার করতে নিয়ে যাওয়া হলো। আমার কোল আলো করে আমার ছেলে আসলো। নাম রাখা হলো শুদ্ধ। আমার কোলে শুদ্ধ আসলো। শুদ্ধর বাবা এই মুহূর্তে নাই, সে ওর কানে আজান দিবে। এ সময়টা নুহাসকে খুব প্রয়োজন ছিল। সব অদৃশ্যে চাও ভিন্ন ছিল, এই নুহাসকে পাশে পাইনি। আমার ঘুম ঘুম চোখ, আমাকে এক জায়গা করে শুদ্ধকে আরেক জায়গায় রাখা হলো। নুহাস এসে বাবুকে দেখে গেলেন, আমাকে দূর থেকে দেখে গেলেন। শাশুড়ি মায়ের কোমর নাকি অনেক ব্যথা, তাই আসতে পারেনি। আমার বোন আমার পাশে ছিল। দুদিন পর আমাকে কেবিনে দেওয়া হলো। আর সেদিনে আমার শাশুড়ি মা আসলেন, এসেই জুড়ে দিলেন নতুন কথা। ওনার কথা শুনে মনে হচ্ছিল সিজার করা মস্ত বড় ভুল করেছি। আমার বোনের এমনই সিদ্ধান্তে তিনি বেশ রাগান্বিত। অনেকক্ষণ তিনি বাজে বকলেন। এমন সময় কেবিনের দরজায় কারো কড়ার নাড়ার আওয়াজ পেলাম। আমার বোন দরজা খুলতেই আমি দরজার দিকে তাকিয়ে চমকে উঠলাম পিয়াসকে দেখে। এই অবস্থায় পিয়াসকে দেখবো আশা করিনি। শুনেছিলাম ও আসবে কিছুদিন পর, তবে আজকে আসবে তা জানা ছিল না। যদিও আমি আর পিয়াসের কথা সামান্য কথা বলতে চাই, কারণ আমি চাই সে আলাদা জীবন নিয়ে ভালো থাকুক। আমার কোলে এখন আমার শুদ্ধ এসেছে, সুতরাং আমার ছেলের জন্য পিয়াসের থেকে দূরে থাকাও বাঞ্ছনীয়। কে চায় তার জীবনে নতুন করে ঝামেলা হোক? আমি যেহেতু শত যন্ত্রণার পরে নুহাসকে ছাড়বো না, সুতরাং পিয়াসকে আমার জীবনে জড়ানো কোনোভাবেই ঠিক হবে না। যেহেতু পিয়াসের সম্পর্কের পরিণতি আর মানের বদলটা দিয়েছে, সেহেতু এ জায়গায় আর কোনো কিছু এগিয়ে নেওয়া সম্ভব না। পিয়াসকে দেখে আমার এটুকু বুক কাঁপছে বটে। শুদ্ধকে কোলে জোরে চেপে পিয়াসের দিকে তাকালাম। ওর মুখটা প্লাস্টিক সার্জারি করার পর অনেকটা দাগ রয়ে গেছে। আমার শাশুড়ি মা পিয়াসকে কখনো এর আগে সামনাসামনি দেখেনি, তাই তাকে দেখে কেবিনে হুট করে আসতে সে বেশ রাগ গলায় বলে উঠল, কে আপনি? এভাবে কেবিনে ঢুকছেন কেন? আপনাকে তো চিনতে পারছি না, বলা নেই কওয়া নেই, হুট করে কেবিনে ঢুকে পড়ছেন। অবশ্য আমার বড় বোন পিয়াসকে ভালো করে চেনে, তাই শাশুড়ি মাকে আটকে দিয়ে বলল, নুহাসের কলিগের ছেলে ওই পিয়াস, ওই যে যার চিকিৎসা দেশের বাইরে চলছিল সে ছেলে। মুমুকে বড় বোনের মতো সম্মান করে, তাই হয়তো মুমুকে দেখতে আসছে। শাশুড়িমা আপুর কথা শুনে মুখটা ফুলিয়ে ওপাশ ফিরে তাকালো। পিয়াস দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখে বলে তো, মুমু আপু, সুস্থ হয়ে তোমাকে দেখতে এসেছিলাম। শুনেছি তুমি মা হয়েছো, তোমার ছেলে হয়েছে, তাই তোমার ছেলের জন্য কিছু উপহার এনেছি। আশা করি তুমি নিবে। আর দ্রুত বাসায় ব্যাক করো, অনেক কথা জমে আছে, তোমাকে শেয়ার করবো। এখন গেলাম। পিয়াসের কথা শুনে আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। না জানি আমার শাশুড়ি মেয়ে এ নিয়ে কোনো সন্দেহ করে বসে নাকি, কারণ পিয়াসের কথার ধরন ভিন্ন, তার উপর যে হারে বলেছে, এতে তার কারো মনে সন্দেহ আসাটা স্বাভাবিক। ভাবনার সমাপ্তি ঘটিয়ে পিয়াসকে উত্তর দিলাম, ভালো থাকো। আর বোকার মতো সুইসাইডের সিদ্ধান্ত নিও না। এবার তো এসএসসি পরীক্ষা দিতে পারোনি, সামনের বছর দিও। মন দিয়ে পড়াশোনা করো। বাসায় ব্যাক করলে কথা হবে। খুব ভালো থেকো। শুদ্ধর জন্য আনা উপহারগুলো পিয়াস আপুর হাতে দিয়ে প্রস্থান করলো। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। জানি না পিয়াসের মনে কী চলছে, তবে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা যে রয়েছে তা আন্দাজ করতে পারছি। এর দুটা গোলক ধাঁধাতে কবে থেকে বের হতে পারবো জানি না। হাসপাতাল থেকে দুদিন বাড়ি ফিরলাম। বাসায় ফেরার সাথে সাথে দরজার সামনে পিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে কলজা কেঁপে উঠল। সামনে থমকে উঠলাম। সবাই সামনে থেকে গিয়ে এগুলো আমি একা দাঁড়িয়ে পড়লাম। একটু সামলে যেতে সবাই পিছু ফিরল। লক্ষ্য করলাম আমি একা দাঁড়িয়েছি। নুহাস একটু পিছু এসে আমাকে টেনে সামনে নিয়ে জিজ্ঞাসা করলো, তোমাকে কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি নিজেকে সামলে উত্তর দিলাম, না। তবে পিয়াস এখানে কি করছে? নুহাস শেষে জবাব দিল, পিয়াস এখানে এসেছে আমাদের বাবুকে ওয়েলকাম করতে। আমাকে কল দিয়ে বলল বাবু আসবে, তাই সে কেক এনেছে। ছেলেটা বেশ নাছোড়বান্দা, আল্লাহকে বাঁচিয়ে এনেছে, এতেই আলহামদুলিল্লাহ। আমি আর বাধা দিইনি। বাচ্চা মানুষ কিছু করতে চেয়েছে করুক। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আপু বাবুকে কোলে নিয়ে রুমে ঢুকলো। আমি আর নুহাস রুমে ঢুকলাম। পিয়াস ততক্ষণে দরজার পাশ থেকে গিয়ে টেবিলে বসেছে। বাবুকে কোলে নিয়ে কেক দিল কেক কাটার জন্য। যদিও এমন নুহাসের করা উচিত ছিল না, কারণ একটা ছেলে সন্তান জন্ম হওয়ার পর শুধু বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চার মায়েরও যে একটু যত্ন ভালোবাসা দরকার সেটা সবাই ভুলে যায়। কেউ এটা বুঝেই না। শুদ্ধ একটা নিউবর্ন বেবি, ঠিক তেমনই আমি নিউবর্ন মা। আমার যত্নের দরকার, বরং যত্নটা আমার আরও বেশি দরকার, কারণ আমি সুস্থ থাকলে আমি আমার বাচ্চাকে সুস্থ রাখতে পারবো। কেক কাটা হলো, খাওয়া হলো। পিয়াস নিজ হাতে সব রান্না করছে। এখন পিয়াস ঠিক কী চাচ্ছে তা বুঝে উঠতে পারছি না। আমি নিশ্চয়ই পিয়াসের কাছে যাব না, এটা সে ভালো করেই বুঝতে পারছে। তবে কেন এত মায়ায় আবার জড়াতে চাচ্ছে সে প্রশ্ন কেবল মাথায় বিদ্ধ। সেদিনের মতো দিনটা পার করলাম। সারাদিন রাত ব্যস্ত হওয়ার
পর শুদ্ধকে নিয়ে আপু চলে গেল। শাশুড়ি মা একা বেশি দিন থাকেনি। এখন একা বাসায় সারাদিন বাচ্চা সামলিয়ে রান্না করা বেশ মুশকিল হয়ে গেছে। কাজের একটা মানুষও এই মুহূর্তে পাওয়া মুশকিল। পিয়াস এসে আমাকে জ্বালায় না, মাঝে মাঝে তার নতুন প্রেমের গল্প শোনায়। সে নাকি নতুন প্রেমে করছে, অন্য কাউকে নিয়ে নিজেকে খুশি রাখতে শিখে গেছে। আমি শুধু হা হয়ে শুনি। ভালো হয়েছে, আলাদা জীবন, ভালো থাকবে এটাই বরং। তবে যখন জানতে পারলাম তার প্রেম এক নারীতে সীমাবদ্ধ না, বহু নারীতে আসক্ত হয়েছে, তখন একটু খারাপ লেগেছিল। অন্তত পিয়াসের কাছে এমন কিছু আশা করিনি। রক্ষণশীল এক পুরুষ কেন ভক্ষণশীল হয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। যদিও তার জীবন, এ জীবনে আমার কোনো অধিকার নেই নাক গলানোর, তাই তার কথাগুলো শোনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই তো কোনো রকম সংসার জীবন ভালোই যাচ্ছে। শত যন্ত্রণার মধ্যে অনার্স দিয়েছি, পড়েছি, বাচ্চা সামলিয়েছি, আবার রান্না কাজ করছে, ঘরের সব কাজ তা আছে। সে আমি পানি ঢেলে খেতে দিতাম, সে আমি আজ কতটা দায়িত্বশীল মেয়ে, মা, বউ। সত্যি বলতে দায়িত্ব ঘাড়ে এসে চেপে বসলে তা কখনো এড়ানো যায় না। শুদ্ধর 6 মাস হতে গিয়েছে। সময় এখন দ্রুত এগিয়ে যায়। এই তো কিছুদিন আগে ছেলেটা আমার পেটে ছিল, আর এখন আমার কোলে বসে দুষ্টামি করছে। সময় বহমান গতিতে এড়িয়ে চলে। আজকাল আবার পিয়াসের পাগলামো বেড়েই চলেছে। নাচরবান্ধা কোনোভাবেই বুঝতে পারছি না, তার সাথে বিয়ে কখনোই সম্ভব না। আমি নুহাসকে ছেড়ে তার কাছে কখনোই যাব না। আর 6 মাসে সে নাকি 6টা প্রেমের ছ্যাঁকা খেয়েছে। প্রেম কাউকেই ভালো লাগেনি, মুমু আসক্ত হয়ে গিয়েছে বলা চলে। প্রথমে বিশ্বাস হয়নি পিয়াস 6টা ছ্যাঁকা খেয়েছে। তারপর মেয়েদের পাগলামির রেকর্ডগুলো যখন কানে এসেছে তখন বুঝতে পারছি পাক্কা খেলোয়াড়ের মতো পড়ালেখা বাদ দিয়ে মেয়ে পটিয়েছে। তখন থেকে দেখছি মেয়ে পটে গেছে, আর সেখান থেকে দূরে চলে গেছে। বোকা মেয়েরা পিয়াসের থাবাতে কপত হয়ে কাঁদছে। রাত 3টে বাজে, শুদ্ধ জোরে জোরে কাঁদছে। শুদ্ধর কান্না সামলাতে সামলাতে যাচ্ছে। নুহাস ডিউটিতে যাচ্ছে, বাসায় কেউ নেই, একাই ছেলেকে সামলাচ্ছে। কলিং বেল আওয়াজ আসলো। দরজায় গিয়ে কে কে করে দরজা খুলে গেল। যদিও দরজা লক ছিল, কিভাবে ওপাশ থেকে খুললো বুঝতে পারছি না। সামনের দিকে তাকাতে লক্ষ্য করলাম পিয়াস। পিয়াসকে দেখে বিরক্ত হয়ে বললাম, দরজা লক খুললে কি করে? আর এভাবে রাতে আসা ঠিক করে নি। পিয়াস, তুমি কেন এখন আমার পিছে পড়ে আছো? পিয়াস আমার মুখটা চেপে ধরে পিছনের দিকে নিয়ে উত্তর দিলে, চুপ, একদম চুপ। আমার ভয়ে গা হাত পা ঠান্ডা হতে লাগলো। চোখগুলো বড় বড় করে তাকালাম। এদিকে শুদ্ধ অনবরত কাটছে। পিয়াজ আমার মুখটা ছাড়তে বেশ দ্রুত গলায় বলে উঠলো, হচ্ছেটা কি? দেখতেছো আমার বাচ্চা কাচ্ছে, আর এর মধ্যে তুমি এসব কি করতেছো? কি চাই তোমার? পিয়াজ আমার হাতের আঙ্গুলের একটা আংটি জোর করে পরিয়ে দিয়ে বলল, আজকে তোমার জন্মদিন, ভুলে গেছো? আমাকে উইশ করতে এসেছি, আর কিছু না। আর দরজার ডুপ্লিকেট চাবি আগেই বানিয়ে রেখেছিলাম। আর তোমার হাতে যে এই রিংটা দিয়েছি সেটা আমার দের বন্ধনী, মনে রাখবে? তোমাকে আমার বন্ধনে আমি আবদ্ধ করলাম। মুমু, তুমি নুহাজকে ডিভোর্স দিয়ে দাও। পিয়াসের কথা শুনে আমার মেজাজ কিছুটা রুক্ষ হলো। শুদ্ধকে কোলে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, নুহাসকে কেন ডিভোর্স দেবো? তার দোষ কোথায়? আর নুহাস আমার শুদ্ধর বাবা, আমি কেন আমার সন্তানকে তার বাবা ছাড়া করবো? পিয়াস আবেগে উত্তর কানে আসলো না। দেখো মুমু, আমি জানি তুমি নুহাসের সাথে সুখী নও, থাকতে ইচ্ছে তাই থাকছো। তোমাকে নুহাস ভালোবাসে না, আর বাচ্চা নিয়ে টেনশন। আমি তোমাকে বিয়ে করব, বাচ্চা আমায় পরিচয়ে বড় হবে। মুমু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কত চেষ্টা করছি মুভ করতে পারছি না। কত মেয়ের সাথে প্রেম করছি, চেষ্টা করছি, পারিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। পিয়াস, আমি তো তোমাকে ভালোবাসি না। আর তোমার আর আমার বয়সের ফারাক জানো? কি বলছো এসব কথা? আমি তোমাকে এত ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আর সম্পর্কটাকে তুমি এত জঘন্য রূপ দিতে পারো চিন্তা করিনি। আর তোমার বিকৃত মস্তিষ্ক দেখে আমার লজ্জায় তলিয়ে যেতে ইচ্ছে করে। শুধু শুধু আমাকে আর জ্বালিও না। তোমাকে বিয়ে করাতে দূরে থাক, কথাও বলবো না তোমার সাথে। সামনে থেকে বিদায় হও। আমার কথা শুনে পিয়াজ আমাকে পায়ে জড়িয়ে ধরলো। আমার পা ধরে কাঁদতে কাঁদতে বললো, মুমু, কথা বলাটা বন্ধ করো না। বিয়ে করার দরকার নেই, শুধু মাঝে মাঝে কথা বলো। তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হবে। তুমি যদি কথা না বলা বন্ধ করে দাও, তাহলে আমি আবার সুইসাইড করে মরে যাব। তুমি শুধু কথা দাও, কথা বলা বন্ধ করবে না। পিয়াসের কথা শুনে আমার ভয় লাগতে শুরু করলো। আবেগের বশে যদি আবারও সুইসাইডের সিদ্ধান্ত নেয়, হয়তো এটা আরও বেশি সুখকর হবে না। তাই কিছুটা রাগ আর কিছুটা নম্র গলায় বললাম, আমার পা ছাড়ো, আর বাসায় যাও। যে কোনো সময় নুহাস আসতে পারে। তোমাকে আমি সরাসরি বলছি, আমার পক্ষে নুহাসকে ছাড়া সম্ভব না। আমাকে নিয়ে স্বপ্ন দেখছো, সেটা কখনোই পূরণ হবে না। তবে সুইসাইডের মতো বাজে কাজ করার সিদ্ধান্ত নিও না। তুমি চাচ্ছ আমি তোমার সাথে যোগাযোগ রেখে, সুতরাং রাখবো। তবে আমার সামনে এসো না। মন দিয়ে পড়ালেখা করো, আর মাঝে মাঝে ফোনে কথা হবে। আর আমার যেহেতু বাচ্চা ছোট, সেহেতু আমি প্রায় ব্যস্ত থাকবো। এসব বুঝে সময় পেলে তোমার সাথে কথা হবে। আর যদি পাগলামি করো, তাহলে তুমি কি সুইসাইড করবে? আমি নিজেই করে ফেলবো। আমার কথা শুনে পিয়াজ আমার পাটা ছেড়ে দেয়। চোখের পানি মুছতে মুছতে জবাব দিল, প্লিজ তুমি এমন করো না। তুমি যখন সময় পাও তখনই কল দিও। আমি তোমাকে টেক্সট দিয়ে রাখবো। এখন গেলাম, বেশি জ্বালাবো না তোমাকে।
পিয়াস বের হয়ে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাসলাম। শুদ্ধ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। আমি শুদ্ধকে শুইয়ে আংটিটার দিকে তাকালাম। ছেলেটা এত কিছুর পর আমার জন্মদিন মনে রেখেছে, এটা ভেবে বেশ অবাক লাগছে। ফোনটা হাতে নিয়ে নুহাসকে কল দিলাম। নুহাস কল দিতে হালকা গলা বললাম, আমার জন্মদিন আজকে তুমি ভুলেই গেছো? দেখে দেখে কীভাবে যে 2 বছর পার হয়ে গেল। এই তো শুদ্ধ যখন 5 মাস পেটে ছিল তখন আমার জন্মদিন ছিল। আমার মনেই ছিল না, তুমিও মনে করাও নি। আর আজকে শুদ্ধ আমার কোলে 6 মাস, আজকেও আমার জন্মদিন তুমি ভুলে গেছো। ছোট ছোট জিনিসগুলো মেয়েরা খুব চাই নুহাস। আমি তো তোমার কাছে টাকা পয়সা খাওয়া দাওয়া কষ্ট করি না। কিসের কষ্ট করি জানো? একটু ভালোবাসার ছোট্ট ছোট্ট চাওয়ার অপূর্ণতা। আমার কথা শুনে ওপাশ থেকে উত্তর আসলে, কেন মুমু, আমার ভালোবাসার কমতি কোথায়? জন্মদিন উইশ করলে ভালোবাসা হয়ে যায়? গত বছর তোমার জন্মদিন তারিখ ভুলে গেছিলাম, এবারও তাই। একটা মানুষের কি সব মনে থাকবে? এটাই তো স্বাভাবিক। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, এত ব্যস্ত থাকি যে নিজেই দম নেওয়ার সময় পাই না। তারপর আমি তোমাকে সময় দিই, তোমার কল আসলে ধরার চেষ্টা করি। আমি এসব কার জন্য করি? তুমি নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। আমি হতাশ গলায় উত্তর দিলাম, নুহাস তুমি যেটা বলছো সেটা দায়িত্ব। দায়িত্ব আর ভালোবাসা এক হয় না। তুমি কোনোদিন আমাকে বুঝে নেই, বুঝবেই না। এত বকবক করে লাভ নেই, ঘুমোতে হবে। ঘুমিয়ে পড়লাম। কলটা কেটে শুয়ে পড়লাম। সত্যি বলতে ভালোবাসা আর দায়িত্বের পার্থক্যটা হয়তো নুহাস বোঝে না। বুঝলে আজকে এটা পরিণতি হতো না। এই পরিণতি দেখলে ভালো হতো। আমার ভেতরটা বেশ পুড়ে যাচ্ছে। আমি নুহাসকে ভালোবাসি, এত অবহেলার পরে ছাড়তে পারি না। আর এদিকে পিয়াসের পাগলামিগুলো আমাকে ভীষণ দুর্বল করে দিচ্ছে। কিন্তু সংসারে বেড়াজাল নামক মায়া পার হতে হতে কাছে যেতে পারছি না। এ দোটানায় অসহনীয় যন্ত্রণার সমাপ্তি কীভাবে ঘটবে জানি না। তবে আমি একটু মানসিক শান্তি চাই, এক চিলতে ভালোবাসা চাই। তবে কোনো মানুষকে কাছে না, আপন মানুষের কাছে। মুখটা ঝেঁকে চোখে কান্না আসলে এর মধ্যে শুদ্ধ কান্না করলো। দ্রুত উঠে শুদ্ধকে খাওয়ালাম। শুদ্ধ আবার ঘুমিয়ে পড়লো। আমার চোখ ঘুম ছুঁয়ে গেল। তবে শুদ্ধর জন্য বারংবার ঘুম থেকে উঠতে ইচ্ছে হয়। মা হওয়া কত বড় লড়াই সেটা কেবল একটা মায়েই বুঝে। শুদ্ধকে একটা স্কুলে দিয়েছি। শুদ্ধর বাবার পোস্টিং অন্যত্র। তবে ছেলে স্কুলের জন্য আমার সাথে নিয়ে যায়নি। সে এখন অন্য জায়গার, আর আমি ঢাকায়। ছেলেকে এখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে। আর পিয়াস আমার পিছু ছাড়েনি। সে আমার পিছু ছাড়েনি, তেমন আমিও তার অকৃত্রিম ভালোবাসায় নুইয়ে পড়িনি। নুহাসকে ঠকায়নি, শুদ্ধকেও ঠকায়নি। এত কিছুর পরে আমি পিয়াসের আমার কাছে ঘেঁষতে দেনি। তবুও পিয়াস তার ভালোবাসার বুলি আমার সামনে আওড়াচ্ছে। আমি ঢাকায় এসেছি, সেও ঢাকায় এসে এলএলবিতে ভর্তি হয়েছে। শুদ্ধকে স্কুলে পড়াচ্ছি, পথ পার হতে পিয়াসকে লক্ষ্য করলাম। এভাবে পিয়াসকে দেখবো আশা করিনি। একদম বেমানান লাগছে এভাবে। একটা মেয়ের হাত ধরে জড়িয়ে আছে মুক্ত রাস্তায়, এভাবে এ বয়সে ছেলেদের একটু বেমানান লাগছে। আমি বিষয়টা নিয়ে খুব আমলে নিলাম না। এ বিষয় নিয়ে ভাবা উচিত না। তার জীবন সে কী করবে সেটা একান্তই ব্যাপার। আমি শুদ্ধকে স্কুল পর্যন্ত এগিয়ে দিলাম। স্কুলের গেটে ঢোকার অনুমতি নেই। গেট পর্যন্ত আবার বাসার দিকে রওনা দিলাম। পিয়াস আবার একই জায়গায় একই স্থানে দেখলাম। কিছুটা খারাপ লাগা কাজ করছে, কেন জানি না। তাকে বিপদে যেতে গেলে অনেক খারাপ লাগে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে বাসায় ফিরলাম। দুপুরে তেজি সূর্যটা মাথার উপর দগদগ করছে, মনটা অস্থির লাগছে। আমি চাই পিয়াস ভালো থাকুক, আমার থেকে দূরে থাকুক। আবার পিয়াস অন্য মেয়ের সাথে দেখলে আমার খারাপ লাগে। এই দুর্বলতা, এটা ভীষণ খারাপ আমি জানি। তবুও মাঝে মাঝে মনটা কেমন বিকিয়ে যায়, কিছু মানতে চায় না। আমার নুহাসকে ছাড়ার কথা আমি ভাবতেই পারি না। নুহাসের প্রতি এত অবহেলার পর আর ভালোবাসা কাজ করে না। যা কাজ করে তা হলো মায়া, সামাজিক বন্ধন আর শুদ্ধতা, অদূরে ভবিষ্যৎ নিশ্চিত একমাত্র ভরসা। মাঝে মাঝে মনে হয় নুহাসকে ছেড়ে দিয়ে পিয়াসের কাছে যাই, একটু কেয়ার পেতে, ছোট ছোট পরিপূর্ণগুলোতে পূর্ণ করতে। তবে ওই যে সংসারের বেড়াজাল পার হতে এত হীন সিদ্ধান্ত নিতে পারি না। যতই হোক নারী বলে কথা, পূর্ব জ্বলবো, সহ্য করব, নিজেকে শেষ করে দিব, তবু সামাজিক বন্ধন ছিন্ন করব না। আমার অবস্থান অন্য মেয়ের মতো হলে পিয়াসের প্রেমে জড়িয়ে যেত, পরকীয়ায় জড়িয়ে পড়তো। কিন্তু আমি তা পারিনি, কেবল নিজের দায়িত্বের কথা ভেবে। নুহার যেমন নিজের দায়িত্ব পালন করেছে, আমিও করেছি। এ সংসার কেবল দায়িত্ব পালনের ব্যস্ততা নিয়ে টিকে আছে, ভালোবাসা হারিয়ে গেছে। শুদ্ধকে আনতে কাকা গিয়েছে, আমি রান্না চড়িয়েছি। শ্বশুর শাশুড়ি আজকে আসবে বলেছেন, কল দিয়েছি, ধরেনি। এখন শাশুড় শাশুড়ির সাথে ঝামেলা হয় না। একটা সময় ওনাদের অনেক বোঝাতাম, ওনাদের মেয়ে হয়ে থাকতে চাইতাম। এখন আমি আর মেয়ে হয়ে চাই না, ছেলের বউ হয়ে উঠেছি। ওনাদের কিছুতেই কিছু আসে না আমার। ভালো বললেও না, খারাপ বললেও না। সত্যি বলতে সংসারে মাপকাঠি বোঝা অনেক কঠিন। এই বিস্তার জাল থেকে বের হওয়া অনেক কঠিন। সময় যাচ্ছে, দিন বদলাচ্ছে। আরও 2 বছর হয়ে গেল বিবাহিত জীবনে, 7 বছর পার হলো। সব কিছু আগের মতো, কোনো কিছুই বদলানি। পিয়াসও না, পিয়াসের পাগলামি বেড়েই চলছে। ভেবেছিলাম বড় হওয়ার সাথে সাথে এই পাগলামি চলেই যাবে। এত মেয়ের সাথে সম্পর্ক করে সেটেল হতে চেয়েছিল, তবু পারেনি। ঘুরে ফিরে মুমুকেই ভালোবাসে, মুমুকেই তাই লাগবে। অনাকাঙ্ক্ষিত জিনিসগুলির প্রতি আমাদের আকৃষ্ট হয়ে প্রথমে ভালোবাসা দিয়ে পরবর্তীতে
পাওয়ার চেষ্টা করি, পরবর্তীতে না পেলে জিদ করে তা পাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ভুলেই যাই মরীচিকার পিছনে ছুটে কেবল তার শূন্যতায় পাওয়া যায়, অনাকাঙ্ক্ষিত বস্তুটি নয়। পিয়াসের চাওয়া পাওয়াগুলি শূন্যতার রূপ নেবে তা কিছু না। শুদ্ধর স্কুলে গ্রীষ্মের ছুটি দিয়েছে, রাত বাজে 10:30। শুদ্ধকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। নুয়াজ এসেছে, আজ টেবিলে খেতে খেতে বলল, তোমাকে আমি বেশি সময় দিতে পারি না, এজন্য আমি সরি। আমি চাই, তবে অন্যের অধীনে চাকরি করে সে সময়টা হয়ে ওঠে না। বিয়ে 7 বছর হয়ে গেলেও তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারলাম না, যেহেতু শুদ্ধের স্কুল কাল ছুটি। কালকে আমরা কক্সবাজার যাবো, যদিও আমি ছুটি পাইনি, কক্সবাজার যেতে হবে কাজে। তোমরা মা ছেলে ঘুরবে আর আমি কাজ করব। ডিউটি টাইম শেষ হলে এসে যোগ দেবো। নুহাসের কথা শুনে আমার অস্থির মনটা যেন একটা স্থিরতার রূপ নিল। আমি মন থেকে চাই নুহাস এমন আস্তে আস্তে পাল্টে যাক, কাজের ফাঁক করে বের করে আমাকে দিক, আমার প্রতি একটু সচেতন হোক, আমাদের সংসারটা ভালোবাসার সংসারের রূপ হোক, সুন্দর একটা আমাদের মায়ের জড়ানোর সংসার হোক। এক অন্যরকম অনুভূতি যেন আমাকে ঘিরে দিল, কল্পনা যেন হারিয়ে গেল। সম্বিত ফিরল নুহাসে ডেকে, মোমো কী হলো, চুপ করে দম ধরে দাঁড়িয়েছ কেন? বললাম একটু ডাল দাও, কথা শুনছো না আমার? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ উত্তর দিচ্ছি। আর আমি কি আজকে কাপড় চোপড় গুছিয়ে ফেলো? নুহাস খেতে খেতে উত্তর দিল, হ্যাঁ গুছিয়ে রাখো, যদিও যাব কাল রাতে ফ্ল্যাটে, প্লেনে গেলে বেশি সময় লাগবে না, তুমি তোমার মতো গুছিয়ে নাও, 7 দিন থাকা হবে। নুহাসের খাওয়া শেষ হলে নুহাস চলে গেল, আমি টেবিলে গুছিয়ে নিলাম, তারপর কাপড় গোছাতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম সেই মহেন্দ্রক্ষণের জন্য। অবশেষে মহেন্দ্রক্ষণ আসলো, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা বলার জীবনে প্রথম প্লেন জার্নি, আর তার উপর 7 বছর কোথাও ঘুরতে যাওয়া, আনন্দটা একটু বেশিই লাগছে। অবসরে আকাশ নিতে কার ভালো লাগে, একঘেয়েমি জীবন বিরতি নিতে যাচ্ছি, এই জন্য শুক্রিয়া। কক্সবাজারে পৌঁছাতে একটু বেশি সময় লাগে। রয়্যাল টুপি রিসোর্টে প্রবেশ করলাম। রিসোর্টটা এত সুন্দর যে ঢোকার সাথে সাথে বেশ প্রশান্ত আর শান্ত লাগছে। নুয়াস রাতে একটা কাজে যাবে, আমি আর শুদ্ধ রুমে থাকবো। নুয়াস কাজ সেরে আস্তে আস্তে পরদিন সন্ধ্যা হয়ে যাবে। পরিচিত একজনকে বলে গেছে আমাকে আর শুদ্ধকে নিয়ে সমুদ্র পাড় দর্শন করতে। ক্লান্ত শরীরে শুদ্ধকে নিয়ে শুয়ে পড়লাম। শুদ্ধ আমার গালে চুমু কেটে দিল। মাম্মাম, তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে কেন বলো তো? আমি শুদ্ধকে জড়িয়ে ধরে বললাম, দুঃস্বপ্ন কেটে গিয়ে যখন সুসংবাদ আসে তখন তো খুশিই লাগবে। তুমি এখন বুঝবে না, বড় হলে সব বুঝবে মাম্মামের কষ্ট কোথায়, কেন মাম্মাম মাঝে মাঝে কান্না করে, মাম্মাম কী পেলে খুশি হয়, সব বুঝবে বাবা। কখনো মাকে অবহেলা করিস না বাপ, অবহেলা বড্ড যন্ত্রণাদায়ক জিনিস রে বাবা। আমি যেমন তোরে সব কিছু সবার আগে গুরুত্ব দেয়, তুইও দিস। বিয়ের পর বউ আর মাকে ব্যালেন্স করে চলিস, কাউকে অবহেলা করিস না, অনেক বড় হ বাবা। বলে শুদ্ধকে আরও জড়িয়ে ধরলাম। শুদ্ধ আমার গালে অনবরত চুমু দিতে লাগলো। আই লাভ ইউ মাম্মা। কলিং বেলটা বাজলো। শুদ্ধকে বিছানায় শুয়ে দরজাটা খুলে লক্ষ্য করলাম কেউ নেই। দরজাটা পুনরায় লাগিয়ে শুতে যাব, দেখলাম কলিং বেলটা আবার বেজে উঠলো, কিন্তু পুনরায় আগের মতোই ঘটনা ঘটলো। এবার বারবার পুনরাবৃত্তি হতে লাগলো। একটা সময় বিরক্ত হয়ে দরজা খোলা বন্ধ করে দিলাম। অনবরত কলিং বেল বাজতে লাগলো। বিরক্ত হয়ে দরজাটা খুললাম, ভাবতে লাগলাম দরজার এপাশে কেউ না থাকলে ম্যানেজার কমপ্লেন আসবে। এই ভেবে দরজা খুলে লক্ষ্য করলাম নুয়াজ দাঁড়িয়েছে। বিরক্ত গলা বলল, এতক্ষণ যাবৎ কলিং বেল চাপছিলে, তুমি কোথায় ছিলে? আর তোমার মোবাইল কোথায়? তোমাকে কল দিয়ে পাচ্ছি না, আমি নুয়াজকে কী উত্তর দেবো বুঝতে পারছি না। আমতা আমতা করে বললাম। এর মধ্যে নুয়াজ আবার বলল, মুমু আমতা আমতা করছে কেন, কী হয়েছে? মুখের জড়তা কাটিয়ে উত্তর দিলাম, মোবাইল ব্যাগ থেকে বের করতে ভুলে গেছি, আর আমি শুদ্ধকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আর তুমি তো বলতে আসতে কাল রাতে, আজকে কি শেষ? নুহাস তারা দেখে বলতে লাগলো, কাজ তো সবে শুরু, ভুল করে অফিসের কিছু ডকুমেন্টস ফেলে এসেছি, ওগুলো নিতে হবে। কথাগুলো বলে হনহনিয়ে রুমে ঢুকলো নুহাস। তাড়াহুড়ো করে কাগজপত্র খুলে ব্যাগ থেকে বের করে আবার চলে গেল, আর বলে গেল মোবাইলটা যেন সাথে রাখি, কল দিলে যেন ধরি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। নুহাস যাওয়ার পর শুদ্ধর পাশে শুয়ে পড়লাম। শুদ্ধ ক্লান্ত, তাই হট্টগুলো ঘুমিয়ে গেছে। আমার অবচেতন মন বলছে পিয়াস এসেছে, তবে সেটা মিথ্যে প্রমাণিত হয় বেশ শান্তি লাগছে। যদিও প্রথম দিন এমন হয়েছে বুঝতে পারিনি। নুহাস মজা করার মানুষ না, আর সে ডকুমেন্টস নিতে এসে এ ধরনের মজা করবে না। যাই হোক, এত সব নিয়ে ভাবনাই তো জ্ঞানজাম লাগবে, তাই যত কম ভাবা ততই মঙ্গল। রাজ্যের ঘুম এসে জেঁকে বসলো চোখে, কখন ঘুমিয়ে পড়ছে যাবি না। মোবাইলটা অনবরত পারছে, আমি দুটো মোবাইলে উঠলাম। মোবাইলের স্ক্রিনে নুহাসের নামটা দেখে ভেসে উঠলাম। আমি কলটা ধরতে সে বলল, তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে একজন সমুদ্রের পাড়ে যাবে, আর মুমু শুদ্ধকে নিয়ে হুটহাট সমুদ্রে নেমে পড়ো না, কখন তলিয়ে যাবে বুঝবেই না, সাবধানে থেকো। আমি মুখে হাই তুলতে তুলতে বললাম, আচ্ছা ঠিক আছে। কলটা কেটে গেল। আমার মনটা কেন জানি উদাস আর অশান্ত লাগছে। কেন জানি না, যে খুশিটা নিয়ে আসছিলাম সেটা স্লান হয়ে গেছে। শুদ্ধ উঠে আমাকে পেছন থেকে জড়িয়ে বলল, মাম্মাম আইসক্রিম খাবো। আমি শুদ্ধকে আমার সামনে এনে হাসি মুখে উত্তর দিলাম, এখন কোনো আইসক্রিম খাওয়া যাবে না, এখন যদি আইসক্রিম খাই তাহলে দুজনে মিলে সমুদ্র ঘুরতে যাব, অনেক মজা করব, মা ছেলে মিলে আজকে সারাদিন মস্তি করবো। শুদ্ধকে খাইয়ে দিলাম। তারপর দরজায় নক পড়লো। দরজা খুলতে একজন মধ্যবয়স্ক
মধ্যবয়স্ক লোক এসে হাসির। নুহাস স্যার পাঠিয়েছে আপনাদের সমুদ্র পাড়ে যেতে, তৈরি থেকেন। আমি হেসে উত্তর দিলাম, আমি অনেক আগে থেকে তৈরি, চলুন যাওয়া যাক। কখনো হিমশীতল, কখনো উষ্ণ বাতাস গায়ে লেপ্টে যাচ্ছে, সমুদ্র স্রোত পৃষ্ঠতলে আছড়ে পড়ছে। নামতে একটু ভয় লাগছে, তবুও মনে হচ্ছে একটু পানির স্পর্শ পেয়ে যাচ্ছে। পাটা সমুদ্রে আধো আধো পানিতে চুবালাম। শুদ্ধকে পানিতে নামতে দেওয়ার সাহস হলো না, যদিও অনেক বায়না করেছিল পানিতে নামবে। সমুদ্র বিলাসে ডাবওয়ালার কাছে গেলাম। শুদ্ধ, কাকা আর আমরা ডাব অর্ডার করলাম। ডাবের দিকে মনোযোগ দিলাম। এমন সময় শুদ্ধ ছিল, মামা ওই দেখো পিয়াজ আঙ্কেল। শুদ্ধর কথা শুনে চমকে উঠলাম। পাশ থেকে তাকালাম, অদূরে পিয়াজ দাঁড়িয়ে হাসছে। এবার বুঝতে পারলাম গতকাল ঘটনাটা পিয়াজ ঘটিয়েছে। আমি রাগটা সম্বরণ করতে করতে বললাম, শুদ্ধকে কাকার কাছে রেখে পিয়াসের কাছে গেলাম। পিয়াস আমাকে দেখে হালকা হেসে বলল, তোমার পাশের রুমে উঠেছি, একা সমুদ্রে বিলাপ কেন করবে? আমি সাথে থাকবো, তোমার প্রতিটি পদক্ষেপে আমি থাকবো। মোমো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বেশ এগিয়ে গেলাম, নিজেকে সামলাতে পারলাম না, পিয়াসের গাল বরাবর থাপ্পড় দিলাম। তারপর কিছুটা চেঁচিয়ে বললাম, আমাকে নিস্তার দাও, শান্তিতে সংসার করতে দাও। বারবার বলছি তোমার সাথে কিছু সম্ভব না। আমি তোমাকে চাই না, আমি আমার স্বামীকে ভালোবাসি। সবার জন্য আমি নিশ্চয় পরকীয়া করে বেড়াতে পারবো না? দুনিয়ায় কি মুমু ছাড়া আর কোনো মেয়ে নেই? তোমার এ মুখটা আমাকে দেখিও না, আর এসব শুনে কাপুরুষের মতো সুইসাইড করতে যেও না, কারণ তোমার মরে যাওয়াতে আমার কিছু আর যায় আসে না। হয়তো খারাপ লাগবে, তবে এটা সাময়িক। নিজের কেরিয়ারগুলো, লজ্জা থাকলে আমার সামনে এসো না, একটি শান্তিতে দাও। বলেই কেঁদে ফেললাম। পিয়াজ চোখ বেয়ে পানি পড়ছে। আমার কথা পরিপ্রেক্ষিতে সে বলে উঠলো, আমি বুঝতে পারিনি তুমি আমার উপর বিরক্ত। আমি আর তোমার পিছু নিব না, তোমার সামনে যেন আসতে না হয় সে ব্যবস্থা করবো। ভয় পেও না, সুইসাইড করবো না, তবে তোমাকে ভুলে যেতে বা ঘৃণা করতে পারবো না। তোমার সব খোঁজ আমি রাখবো, তবে তোমার আড়ালে। ভালো থেকো। চিরতরে মুক্তি দিলাম। পিয়াসের ছাওয়ায় তোমার আশেপাশে থাকবে না। আমি জানি তোমার আমার প্রতি ভালোবাসার টান না থাকলেও একটা টান আছে। যদি কখনো তোমার মনে পড়ে আমাকে প্রয়োজন, আমাকে কল দিবে। আমি সবার আগে তোমাকে সাহায্য করব। ভালো থেকো। পিয়াজ চলে গেল। আমিও আর বেশিক্ষণ এখানে স্থির থাকতে পারলাম না। নুহাসকে সবটা বলা দরকার। ওকে বোঝাতে হবে আমার চাওয়া কি। আমার ইচ্ছের পূর্ণতা পেলে মন কি বিগড়ে যায়? রাত 11টা। শুদ্ধকে ঘুম পাড়িয়ে দিয়েছি। নুহাস এসেছে সবে। আমি নুহাসকে ডেকে বসলাম। তারপর আমার হাতটা বুকের সাথে চেপে ধরে প্রথম থেকে ঘটে যাওয়া পিয়াসের পুরো ঘটনা বলে আমার কাঁদতে থাকলাম। আমি এ দায়িত্ব সংসার চাই না, ভালোবাসার সংসার চাই। নুহাস, আমাকে অবহেলা করো না। ছোট ছোট অবহেলা আমাকে ভীষণ প্যারা দেয়। টাকা চাই মানুষ সুখের জন্য, যে সুখটা আমার মাঝে নেই। অথচ বিবাহিত 7 বছর পার করলাম। আমি তো চাইলেই তোমাকে ছেড়ে পিয়াসের কাছে চলে যেতাম, তবে যাইনি কেন জানো? তোমাকে আমি একটু হলেও ভালোবাসি। সংসারের দায়িত্বের আড়ালে তোমার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। এ ভালোবাসা মরে যেতে দিও না। তুমি আমি শুদ্ধ মিলে একটা পরিপূর্ণ সংসার হোক, ভালোবাসায় ঘেরা থাকুক আমাদের সংসার। আমার কথা শুনে নুহাস চুপ হয়ে গেল, কেবল আমার দিকে তাকিয়েছে। আমার ভেতরে অনুভূতি যে আন্দাজ করতে পারছে না, তবে 7 বছর হয়ে গেছে, কতটা গভীর হয়ে বলতে পারবো না। ভীষণ শান্তি পাচ্ছি। নুহাস কেবল আমাকে জড়িয়ে ধরে বলল, নীরব রইল। টানা 20 মিনিট পর সে আমার বুকে মাথা চেপে রাখলো। সময় পার কেটে গেল আরও বছর। দেখতে দেখতে বিবাহিত বছর 5 বছর ঘুরে গেল। নুহাসের কোনো পরিবর্তন ঘটেনি। কথাটা শোনার পর সাময়িক পরিবর্তন হয়েছিল, তবে বেশি দিন হয়নি। বুঝতে পেরেছিলাম নুহাস কোনোদিন পাল্টাবে না। পিয়াসের কোনো খবর নেই। সর্বশেষ জেনেছিলাম সে লন্ডনের জন্য গিয়েছে, পড়াশোনার জন্য। সব মিলিয়ে 12 বছর একটা সংসার। নুহাসের অবহেলা যেন পিয়াসকে মনে করিয়ে দেয়। এত বছর পিয়াসের সাথে যোগাযোগ নেই, মাঝে মাঝে ভীষণ মনে পড়ে, কিন্তু যোগাযোগ করার ইচ্ছে জাগলেও করিনি। আমি চাই না নুহাসকে ঠকাতে। আপাতত থাকুক আমাদের দায়িত্বের সংসার। আজকে আমার জন্মদিন। নুহাস শত ব্যস্ততার মাঝে আজকে আমার জন্য ফুল পাঠিয়েছে ভেবে ভীষণ খুশি, তবে এই খুশিতে মলিন হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনায়। বুঝতে পারলাম নুহাস আমার জন্য কোনো ফুল পাঠায়নি, ফুল এসেছে অন্য কারো থেকে। ভাবছেন পিয়াসের তরফ থেকে? না, তা না, ফুলটা এসেছে অর্কের কাছ থেকে, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। তার সাথে না হয় আমার কোনো কথাই হয় না, কোনো দেখাই হয় না, তবুও মাঝে মাঝে বিশেষ দিনগুলোতেও তার সাথে গিফটগুলো আমার বাসায় আসে। পিয়াসের থেকে বেশি সে আমার জন্য পাগলামি করছে, তবে তার পাগলামির আড়ালে রয়ে যায় সামনে আর আসে না। তার সাথে আমার পরিচয় হয়েছিল ফুলের মেলায়। সময়ের সাথে সাথে জীবন রং চাও বদলায়। আমি হুট করে বাগান করায় মনোযোগ দেই, কাঠগোলাপ সংগ্রহ করতে থাকি। কাঠগোলাপ সংগ্রহ করতে করতে 8 প্রজাতির কাঠগোলাপ সংগ্রহ করে পড়ি। মেলায় সেটা প্রদর্শন করতে গিয়েছিলাম, আর সেও এসেছিল গাছের কালেকশন নিয়ে। সেখানেই টুকটাক কথা, এরপর কথা, তবে তার পাগলামো কেবল সামনে পড়ে। ফুলের মতো সুবাসিত হয়ে পাগলামোগুলো যেন চারিদিকে সুবাস ছড়ায়। সময়ের ধাবমান স্রোতে জীবন অনেক দেখা পেয়েছি। যারা আমাকে পাগলের মতো চেয়েছে, তবে আমি চেয়েছি নুহাসকে। তাদের পাগলামি আশা করেছি নুহাসের মধ্যে, তবে সেটা নুহাসকে ঘিরে কখনো পাইনি। নুহাস সবসময় বেখেয়ালি, কথা বলতে একটু কেয়ারিং হলে সেটা আর বেশি দিন স্থায়িত্ব পায় না। আমার জীবনে অনেকে আমাকে ভালোবেসেছে, পাগলামি করেছে, পাওয়ার জন্য মরিয়া, তবে আমার গুরুত্ব আমার জীবনে কখনোই ছিল না। যাকে গুরুত্বের আসনে বসেছি সে আমাকে অবহেলায় চাদরে মুড়িয়ে দিয়েছে। এটাই হয়তো জীবন। আবার এটাই হয়তো জীবনের কোনো অধ্যায়। জানি না অধ্যায়ের কোন অধ্যায় শেষ হবে। কোনোদিন নতুন ফুলে
মতো জীবন রঙিন হবে কিনা। তবে আশাবাদী আমি, আশা সাধতে নারাজ। তবে ক্ষীণ আশা আমাকে সবসময় বাঁচতে দেয়, নতুন করে সামনে চলতে শেখায়। কলিং বেলের আওয়াজ বেজে উঠলো, আমি দৌড়ে গেলাম। নুহাশ এসেছে। দরজাটা হাসি মুখে খুললাম। আমার জন্মদিন ভুলে গেছো তুমি? নুহাশ মৃদু আওয়াজ কানে আসলো। তুমি এখনও বাচ্চাদের মতো শুদ্ধ জন্মদিন নিয়ে এতটা উচ্ছ্বসিত না যতটা তুমি। কাজের পেশায় সব ভুলে গেছি। যা আছে দাও, খেয়ে আবার ডিউটিতে যেতে হবে। আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম, হালকা এসে বললাম, শুদ্ধকে কখনো ভালোবাসার অভাব বুঝতে দেনি। ও কি করে বুঝবে না পাওয়ার গ্লানি? ওর জন্মদিন প্রতি বছর আমি মা খেয়াল রাখি, যত্ন করি। কিসের সাথে কি তুলনা করে পাওয়া যায়? আমাকে তুমি পাত্তাও দেন। কথাগুলো বলে বেশ জোরে হাসলাম। হাসিটা যদিও খুশিতে হাসি না, হেসেছি পাওয়ার না পাওয়ার গ্লানি আড়াল করে। নুহাশ আমার হাসি দেখে বিরক্ত গলা বলল, মাঝে মাঝে তুমি কারণ ছাড়া শুধু পাগলের মতো হাসো কেন? মুমু, তোমাকে আমি 12 বছরে বুঝলাম। আমি হাসি থামিয়ে পুনরায় বললাম, 12 জন্মেও বুঝবে না, যে 7 বুঝেও না, 17ও বুঝবে না। সুতরাং তার কথা বাড়িও না। যাও খাবার খেতে আসো, আর আমাকে টাকা দিও। নিজের জন্মদিনের গিফট নিজেই কিনবো। পড়াশোনা শেষ করার পর চাকরি করতে দিলে না, তাই টাকাটা তোমার থেকেই নিতে হয়। আমি কার্ড রেখে দিয়ে যাব, নিজের ইচ্ছা মতো খরচ করো। আমার যা আছে তাই দিয়ে শেষ করতে পারবে না, আবার তোমার চাকরির কি দরকার? জানি। যাও ফ্রেশ হয়ে খেতে বসো, আমি আসছি। নুহাশ ফ্রেশ হয়ে খেতে বসলে আমি হাসলাম। আমি আর আবেগী হতে চাই না। এখন ভালোবাসা চাই না, নুহাসের থেকে কোনো গিফট চাই না। এখন নিজের শখ নিজেই পূরণ করি, নুহাসের আশা করি না। নিজের মতো করে চলি, যা মন চাই কিনি। কোথাও ঘুরতে চাইলে একাই শুদ্ধকে নিয়ে চলে যাই। নুহাস তার কাজের ব্যস্ততায় থাকুক, দুজনের একটা দায়িত্বের সংসার আছে, সেটা রোবটের গতিতে এগিয়ে যাচ্ছে। তবে রোবটিক জীবন এক কোণায় নুহাসের প্রতি অপার ভালোবাসা জমা, সেটা নুহাস বোঝে না। পিয়াস প্রায়শই মনে পড়ে। পিয়াসের খোঁজ আর মেলে না, আমার সামনে কোথাও আসে না। জানি না কোথায় আছে। বেনামি মাঝে মাঝে চিঠি আছে, খালি চিঠি, আর সেগুলি কিছু লেখা থাকে না। কোথা থেকে আসে ঠিকানা না, তবে মনে হয় পিয়াস পাঠাতো। তবে এটা আমার ভুল ধারণা হতে পারে। মাঝে মাঝে তার প্রতি তীব্র দুর্বলতা জেগে ওঠে, কারণ আমাকে বোঝার মতো একটা মানুষ ছিল। তবে নুহাসকে আমি প্রচণ্ড ভালোবাসি, যার দরুন তার দুর্বলতা ক্রমশ স্লান হয়ে আসে। জানি না পিয়াস কেমন আছে, তবে এটাই চাই যে ভালো থাকুক। শুদ্ধতা বড় একটা হয়েছে, আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন শুদ্ধ। তাকে নিয়ে আমার সময় পারাপার। এই তো সব মিলিয়ে আছি। কেটে গেল আরও কয়েক মাস। শুদ্ধকে স্কুলে দিয়ে আসলাম। আজকাল ভীষণ খারাপ লাগে, মাথাটা খুব ঘুরে, আগের মতো শক্তি পাই না, তাই খাটে হেলান দিয়ে আছি। এমন সময় মোবাইল টুং করে বেজে উঠল। হাতে ওনার লক্ষ্য করে হোয়াটসঅ্যাপ এসে একটা ছবি এসে, একটা রিসোর্টের ছবি, নাম মুমু প্যালেস। ঠিক তার পরপর দুটো মেসেজ। প্রথম মেসেজে লেখা, মুমু দেখো, হাসপাতালের জানলা দিয়ে তোমাকে দেখা যায়। একদিন তোমার সাথে দেখা নেই, কথা নেই, তবে ভালোবাসার জায়গায় তুমি আছো, আমার পাশে তুমি আছো। এই দেখো মুমু প্যালেস। দ্বিতীয় মেসেজ, যাই হোক, ভালো থেকো। আমি ক্যান্সারের লাস্ট স্টেজ, অতিরিক্ত মদ্যপান আর নেশাই এই অবস্থা। তোমাকে ব্লক করে দিলাম। কোথায় আছি, কী করছি, খবর যেন না পাও। ব্যবস্থা অনেক আগেই করছিলাম। তবে শেষবারের মতো তোমাকে বলতে চাইছি, মুমু, আমি তোমাকে ভালোবাসি। আর সেটা বলতে মেসেজ দেওয়া, মুমু, আমি তোমাকে ভালোবাসি। আমি পাল্টা মেসেজ দেওয়া দেখলাম নাম্বারটা ব্লক লিস্টে, এবং কল দেওয়ার পর লক্ষ্য করলাম নাম্বারটা বন্ধ। পিয়াস এমন অবস্থা শুনে বুকটা কেঁপে উঠলো, মাথাটা ঘুরে গেল। কখন যে জ্ঞান হারালাম জানি না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি হাসপাতালে। এক পাশে শুদ্ধ, আর এক পাশে নুহাস বসে। আমি চোখ মেলতে সে হাসি মুখে আবার বলে উঠল, মুমু, আল্লাহ সহায় আছে, 10 বছর পর আমরা আবার মা বাবা হতে চলছি। আমার চোখ দিয়ে এক পশলা জল গড়িয়ে পড়লো। আমি নিজেকে শান্ত করে নুহাসকে জড়িয়ে দিলাম। আমার আর তোমার ভালোবাসায় আমার পেটে বড় হচ্ছে। নুহাসের পুরো দুনিয়া আমাকে ভালোবেসেছিল, আর আমি সব ফেলে তোমাকেই ভালোবেসেছি। নুহাস, আমি শুধু চাইবো আমাদের দায়িত্বের সংসারটা ভালোবাসায় রূপান্তরিত। নুহাস কেবল আমাকে শুদ্ধকে জড়িয়ে ধরছিল, তবে আমাদের দায়িত্ব ভালোবাসার সংসারে রূপান্তর হয় নাই। হয়তো এটাই গন্তব্য। আর এভাবে রচিত হয়েছে বিবাহিত সাতকহন, যেখানে একজনের প্রতি তীব্র ভালোবাসার টান থাকার পরও কাজ করে অন্য কারো প্রতি, যার দরুন ভালোবাসার মানুষ নুহাসকে হলেও তাকে ঘিরে অদ্ভুত অনুভূতি আর রোমান্টিক কল্পনা আসে না। পিয়াসের জগতে ঘুরে ফিরে পিয়াস চলে আসে, যে আমার কাছে পূর্ণতার রূপ নিয়েছিল। মাঝে মাঝে মনে হয় তার কাছে ছুটে গেলে হয়তো জীবনটা রঙিন হতো। নিজেকে এজন্য মাঝে মাঝে পথহারা, গন্তব্যহীন, পথভ্রষ্টা প্রতীক মনে হয়। বিবাহিত সাতকহন, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।